যদি কোনো বিভক্তি চিহ্ন না থাকে তার নাম কি? প্রথমা বা শূন্য বিভক্তি। এই শূন্য বিভক্তির অপর নাম, শূন্য বিভক্তি অপর নাম খাঁটি বাংলা বিভক্তি। তাহলে শূন্য বিভক্তির অপর নাম খাঁটি বাংলা বিভক্তি। তাহলে দুটি শব্দের মধ্যে অন্বয় বা সংযোগ স্থাপনের জন্য যে সকল বর্ণ বা বর্ণ সমষ্টি হয় তাদেরকে আমরা বলবো কি? বিভক্তি। বিভক্তি 7 প্রকার। তার মধ্যে প্রথম কি? প্রথমা বা প্রথম বিভক্তির নাম হলো শূন্য বিভক্তি। যখন কোনো বিভক্তি চিহ্ন থাকে না তখন তার নাম শূন্য বিভক্তি। আর এই শূন্য বিভক্তির অপর নাম হলো খাঁটি বাংলা বিভক্তি। এই কথা মনে রাখতে হবে। তারপরে দেখো দ্বিতীয়া, কে রে, তৃতীয়া, দ্বারা, দিয়া, মনে রাখতে হবে যদি কোনো বিভক্তি চিহ্ন না থাকে তার নাম শূন্য বিভক্তি বা প্রথমা বিভক্তি, এবং কে রে থাকলে তার নাম দ্বিতীয় বিভক্তি। আর যদি দ্বারা, দিয়া, কর্তৃক থাকে তাহলে তার নাম হলো তৃতীয়া বিভক্তি। আজকে আমি বিভক্তিগুলো পড়াচ্ছি এই জন্য যে পরবর্তী বিভক্তিগুলো লাগবে। তারপর তো চতুর্থী বিভক্তি, জন্য নিমিত্ত, জন্য নিমিত্ত। পঞ্চমী, হতে থেকে চে। তাহলে হতে থেকে চে, এই তিনটা নাম হলো পঞ্চমী বিভক্তি। তাহলে প্রথম বিভক্তিটা কি? শূন্য, যেখানে কোনো বিভক্তি চিহ্ন না থাকলে তার নাম শূন্য বিভক্তি। কে রে থাকলে দ্বিতীয় বিভক্তি, দ্বারা দিয়ে কর্তৃক থাকলে তৃতীয় বিভক্তি, জন্য নিমিত্ত থাকলে চতুর্থ বিভক্তি, হতে থেকে চে থাকলে সেটা পঞ্চমী বিভক্তি। ষষ্ঠী, র তে। সপ্তমী, হতে থেকে চে। ও সরি সরি, এ অন্তুস্থ আর তে। তাহলে দেখো প্রথমা বিভক্তি হলো শূন্য বিভক্তি। প্রথমা বিভক্তি বলছি আমরা শূন্য বিভক্তি। প্রথমা বিভক্তির অপর নাম খাঁটি বাংলা বিভক্তি। দ্বিতীয় বিভক্তি হলো কে রে, তৃতীয় হলো দ্বারা দিয়ে কর্তৃক, চতুর্থী জন্য নিমিত্ত, পঞ্চমী হতে থেকে চে, ষষ্ঠী র এ, সপ্তমী হলো এ অন্তুস্থ তে। তাহলে এইগুলোকে আমরা কি বলছি? বিভক্তি বলছি। এই বিভক্তি গুলো থাকলে তার নাম হলো পদ, আর যদি না থাকে তাহলে তার নাম কি? প্রাতিপদিক। তাহলে এবার দেখো আমি যখন লিখছি এবার হাত, তাহলে এটার মধ্যে কোনো বিভক্তি নাই। হাত, এর মধ্যে কোনো বিভক্তি নাই, তাহলে এটা হলো প্রাতিপদিক। হাত, এর মধ্যে কোনো বিভক্তি নাই, এর জন্য এটা হলো প্রাতিপদিক। আর আমি যখন লিখবো হাতে, এখানে কি এ বিভক্তি আছে, এ বিভক্তি থাকার জন্য এটা কি? পদ। তাহলে হাত, হাতে কোনো বিভক্তি ছিল না, হাত, হাতে কোনো বিভক্তি না থাকার জন্য এটা হলো কি? প্রাতিপদিক। আর যখন হাতে এখানে এ বিভক্তি আছে তাহলে এর নাম হলো পদ। তাহলে মনে রাখতে হবে যদি পরীক্ষা প্রশ্ন করে পদ কাকে বলে, তাহলে বলতে হবে বিভক্তি যুক্ত শব্দকে পদ বলা হয়, আর বিভক্তিহীন নাম শব্দকে বলা হয় প্রাতিপদিক। এই কথা মনে রাখতে হবে। এখন দেখো পদ, এই পদ হলো মৌলিক শব্দ, মৌলিক
বিশিষ্ট শব্দ। তাহলে যদি বলা হয় পদ কোন ধরনের শব্দ, তাহলে বলতে হবে পদ হলো মৌলিক শব্দ এবং পদ হলো এক অক্ষর বিশিষ্ট শব্দ। তাহলে তোমরা যারা বাংলা 1 নম্বর ক্লাস করেছো বা বাংলা 1 নম্বর সেটটা পড়েছো, ওখানে সুন্দরভাবে দেওয়া আছে অক্ষর আর বর্ণ বিশ্লেষণ। তাহলে বলবো যে পদ মৌলিক শব্দ, অক্ষর আর পদ কি এক অক্ষর বিশিষ্ট শব্দ। তাহলে এখন আমাদেরকে জানতে হবে বর্ণ কি আর অক্ষর কি। বর্ণ আর অক্ষর। তাহলে আমি একটা শব্দ লিখলাম বিদ্যালয়। যদি বলা হয় বিদ্যালয় শব্দটিতে কয়টি বর্ণ আছে, তাহলে বর্ণ মানে হলো একটা শব্দের মধ্যে কোন কোন বর্ণের সমন্বয়ে সে শব্দটা গঠন করা হয়েছে, সে বর্ণটা আলাদা করা। তাহলে বিদ্যালয় এটাকে বাংলা আমরা পাবো ব যোগ রস্বই যোগ দ যোগ অন্তুস্থ জফলা যোগ আকার যোগ ল যোগ অন্তুস্থ। তাহলে ব যোগ রস্বই যোগ দ যোগ জফলা যোগ আ যোগ ল যোগ অন্তুস্থ। তাহলে বিদ্যালয় শব্দটিকে বিশ্লেষণ করলে আমরা কি পাবো? ব রস্বই দ অন্তুস্থ আ ল অন্তুস্থ। তাহলে বিদ্যালয় শব্দটিতে বর্ণ রয়েছে 7টি বর্ণ। বিদ্যালয় শব্দটিতে 7টি বর্ণ রয়েছে, এটা মনে রাখতে হবে। এখন আমি যদি বলি বিদ্যালয় শব্দটিতে কয়টি অক্ষর রয়েছে, তাহলে বর্ণ কি বললাম যে একটা শব্দের মধ্যে কোন কোন বর্ণের সমন্বয়ে গঠিত সে বর্ণ আলাদা করা। আর অক্ষর হলো একটা শব্দের যেটুকু অংশ একবারে উচ্চারণ করা যায় সেটুকু অংশ কি অক্ষর। একবার উচ্চারণ করতে পারলে এক অক্ষর, দুইবারে পারলে 2 অক্ষর। তাহলে মনে রাখতে হবে উচ্চারণের স্বল্পতম প্রয়াসকে অক্ষর বলে। অর্থাৎ কোন শব্দের যেটুকু অংশেও একবার উচ্চারণ করা যায় সেটি হলো অক্ষর। তাহলে আমি যখন লিখবো যে বিদ্যালয়, তাহলে কি অক্ষর আছে দেখো, বিদ যোগ দা বিদ। আর বলছি বিদ, এই বিদ বলার পরে এর বেশি কি বলতে পারছি? পাচ্ছি না আমরা বিদ। তাহলে এর বেশি পাচ্ছি কি বিদ দা, তারপর কি পাচ্ছি লয়, বিদ্যালয়। তাহলে যদি বলা হয় বিদ্যালয় শব্দটিতে কয়টি অক্ষর আছে, তারা বলবো 3টি অক্ষর বিদ্যালয়। কারণ যতই চেষ্টা করি আমরা দেখো বিদ এর বেশি তো যেতে পারছি না, বিদ্যালয়। তাহলে বিদ্যালয় শব্দের 3টি অক্ষর আছে। হ্যাঁ, তাহলে একই ভাবে দেখো আমি যখন বললাম পদ, পদ শব্দটি কয় অক্ষর? এক অক্ষর। পদ একবার পাচ্ছেন নি, তাহলে পদটা হলো এক অক্ষর। আর যদি বলা হয় পদে কয়টি বর্ণ আছে, তাহলে বলতে হবে 2টি বর্ণ। পদ এক অক্ষর এবং পদে 2টি বর্ণ আছে। কিন্তু যখন আমি লিখছি প্রকরণ, তাহলে যদি বলা হয় প্রকরণ, পদ প্রকরণ, তাহলে প্রকরণ শব্দটিতে কয়টি বর্ণ আছে? দেখো ক যোগ র যোগ ক যোগ র যোগ মূর্ধন্য, তাহলে কয়টি? 5টি। তাহলে প্রকরণ শব্দটিতে বর্ণ রয়েছে 5টি, ক র ক র মূর্ধন্য। তাহলে প্রকরণ শব্দটিতে 5টি বর্ণ আছে। কিন্তু এখন যদি প্রশ্ন করে যে প্রকরণ শব্দটিতে কয়টি অক্ষর আছে, তাহলে পদে আছে 1টি অক্ষর, তাহলে প্রকরণে কয়টি অক্ষর আছে? তাহলে দেখো আমরা যতটুকু অংশ আমরা একবার উচ্চারণ করতে পারবো, তাহলে আমরা লিখলাম প্রো, এর বেশি আছে প্রো ক রোম। তাহলে প্রকরণ শব্দটিতে 3টি অক্ষর রয়েছে, 3টি অক্ষর। তাহলে বলতে হবে প্রকরণ শব্দটিতে 3টি অক্ষর এবং বর্ণ রয়েছে 5টি। তাহলে পদ প্রকরণ, তাহলে পদ হলো এক অক্ষর বিশিষ্ট, এখানে 2টি বর্ণ আছে,
প্রকরণ 3 অক্ষর বিশিষ্ট শব্দ। এখানে বর্ণ রয়েছে 5টি। আশা করি সবাই বুঝতে পেরেছো। এখন আমি লিখলাম প্রকরণ। এই প্রকরণ শব্দটির ব্যুৎপত্তিগত বিশ্লেষণ। প্রকরণ শব্দটির ব্যুৎপত্তিগত বিশ্লেষণ দেখো, প্র যোগ ক্রি যোগ অন। তাহলে প্রকরণ শব্দটির ব্যুৎপত্তিগত বিশ্লেষণ হলো প্র যোগ ক্রি যোগ অন। তাহলে প্রকরণ শব্দটিতে উপসর্গ রয়েছে একটি। প্রোটা কি উপসর্গ, ক্রিটা ধাতু, অনটা হলো প্রত্যয়। একটু সবাই লেখো, আমি একটু আসতে লেখো, সবাই লেখো। তাহলে যদি বলে প্রকরণ শব্দটির ব্যুৎপত্তিগত বিশ্লেষণ কি, প্র যোগ ক্রি যোগ অন। তাহলে প্রকরণ শব্দটিতে উপসর্গ আছে একটি, ধাতু আছে একটি, প্রত্যয় আছে কয়টি, একটি। তাহলে প্রকরণ শব্দটিতে উপসর্গ আছে একটি, প্রত্যয় আছে একটি, ধাতু আছে একটি। এই তথ্যগুলো ম্যাক্সিমাম অনেকে জানে না। তাহলে এই জন্য সবসময় মনে রাখতে হবে, চান্স পেতে হলে অন্যের থেকে বেশি পড়তে হবে, অন্যের থেকে বেশি জানতে হবে। তাহলে যে অন্য থেকে বেশি জানবে, বেশি পড়বে, চান্স সেই পাবে। আর কারিশরি করবে চাকরি পিসিং আর পিসিং, অটো চালাবে, রিক্সা চালাবে, ভ্যান চালাবে। এবার দেখো, আমি যখন বলছি পদ প্রকরণ, তাহলে মনে রাখতে হবে পদ প্রকরণ হলো শব্দ তত্ত্বের আলোচ্য বিষয়। আলোচ্য বিষয়। তাহলে মনে রাখতে হবে, যদি বলে পদ প্রকরণ ব্যাকরণের কোন অংশে আলোচ্য বিষয়, তাহলে বলতে হবে পদ প্রকরণ ব্যাকরণের শব্দ তত্ত্বের আলোচ্য বিষয়। কিন্তু যদি পরীক্ষা প্রশ্ন করে পদ পরিবর্তন, পদ পরিবর্তন, তাহলে পদ পরিবর্তন ব্যাকরণের কোন অংশে আলোচ্য বিষয়, তখন হবে বাক্য তত্ত্ব। সবাই একটু ভালোভাবে খেয়াল করো। যদি পরীক্ষা প্রশ্ন করে পদ প্রকরণ ব্যাকরণের কোন অংশে আলোচ্য বিষয়, তাহলে বলতে হবে শব্দ তত্ত্ব। আর যদি বলে পদ পরিবর্তন, যদি শুধু বলে পদ পরিবর্তন ব্যাকরণের কোন অংশে আলোচ্য বিষয়, তাহলে বলতে হবে বাক্য তত্ত্বের আলোচ্য বিষয়। মানে বিরক্তি অনেক একই। তাহলে পদ প্রকরণ বললে কার আলোচ্য বিষয়, সমতত্ত্বের। আর যদি বলা হয় পদ পরিবর্তন, তাহলে বাক্য তত্ত্বের আলোচ্য বিষয়। তাহলে আশা করি এইটুকু বোঝা গেছে। তাহলে পদ প্রকরণ এর ইংরেজি নাম হলো পার্টস অফ স্পিচ। পদ প্রকরণ শব্দতত্ত্বের আলোচ্য বিষয়, কিন্তু পদ পরিবর্তন বাক্য তত্ত্বের আলোচ্য বিষয়। পদ হলো মৌলিক শব্দ এবং এক অক্ষর বিশিষ্ট শব্দ। প্রকরণ হলো 3 অক্ষর বিশিষ্ট শব্দ এবং প্রকরণের ব্যুৎপত্তিগত বিশ্লেষণ হলো প্র যোগ ক্রি যোগ অন। তাহলে প্রকরণে একটি উপসর্গ, একটি ধাতু ও একটি পদ প্রধানত দুই প্রকার, সব্যয় পদ আর অব্যয় পদ। সব্যয় পদ 4 প্রকার, বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, ক্রিয়া। তাহলে যদি বলা হয় পদ মোট কয় প্রকার, মোট বললে 5 প্রকার। মোট বললে বলতে হবে 5 প্রকার, আর প্রধানত বললে 2 প্রকার। তাহলে পদ প্রধানত 2 প্রকার, সব্যয় পদ আর অব্যয় পদ।
আর যদি বলা হয় পদ মোট কয় প্রকার, তাহলে বলতে হয় পদ মোট 5 প্রকার। এখন দেখো সব্যয় পদ কাকে বলে? যে সকল পরিবর্তন হলে যে সকল পদ এর পরিবর্তন হয় তাকে আমরা বলবো সব্যয় পদ। যে সকল পদের পরিবর্তন হয়, পদের পরিবর্তন হলে তার নাম সব্যয় পদ, আর যদি পরিবর্তন না হলে তার নাম হলো অব্যয়। সব্যয় পদ আর অব্যয় পদ, তাহলে যে সকল পদের পরিবর্তন হয় তাদের নাম সব্যয় পদ, আর যাদের পরিবর্তন হয় না তাদের নাম হলো অব্যয় পদ। তাহলে পদ প্রধানত 2 প্রকার, পদ মোট 5 প্রকার। এখন এই নামগুলো আমরা ইংরেজিতে মিলে নিই ইংরেজির সাথে। তাহলে আমরা বাংলায় বলছি বিশেষ্য, তাহলে এটাকে আমরা ইংলিশে বলবো নাউন। এটা বাংলা বলছি সর্বনাম, তাহলে ইংলিশে কি বলবো? বিশেষ্য ইংলিশে আমরা বলবো অ্যাডজেক্টিভ। ক্রিয়া ইংলিশে আমরা বলবো। তাহলে বিশেষের ইংরেজি হলো নাউন, সর্বনামের ইংরেজি প্রোনাউন, বিশেষণের ইংরেজি অ্যাডজেক্টিভ, ক্রিয়ার ইংরেজি কি ভার্ব। তাহলে বাংলায় বলা হয় বিশেষ্য, ইংলিশে বলা হয় নাউন, বাংলায় বলা হয় সর্বনাম, ইংলিশে বলা হয় প্রোনাউন, বাংলায় বলা হয় বিশেষণ, ইংলিশে বলা হয় ভার্ব। এই কথা মনে রাখতে হবে। কেমন? তাহলে আমরা বললাম যে বিশেষ্য বলছে না, দিকে দেখো বিশেষ্য 6 প্রকার, কিন্তু মনে রাখতে হবে বিশেষ্য 6 প্রকার, কিন্তু যদি বলে নাউন কয় প্রকার তাহলে বলতে হবে 4 প্রকার। নাউন কিন্তু 4 প্রকার, নাউন 4 প্রকার কিন্তু বিশেষ্য 6 প্রকার। এই জন্য নাউনের সাথে সব ক্ষেত্রে মেলানো যাবে না, তাহলে বলতে হবে বিশেষ্য 6 প্রকার, বিশেষ্য 6 প্রকার আর নাউন 4 প্রকার। তাহলে পদ প্রধানত 2 প্রকার, সব্যয় পদ আর অব্যয় পদ। যে সকল পদের পরিবর্তন হয় তাদের নাম সব্যয়, আর যাদের পরিবর্তন হয় না তাদের নাম অব্যয়। তাহলে পদ মোট 5 প্রকার। আর মনে রাখতে হবে বিশেষ্য পদ কয় প্রকার? 6 প্রকার। এর মধ্যে আমরা পাচ্ছি, দেখো নামগুলো দেখো, নামবাচক, নামবাচক, জাতিবাচক, বস্তুবাচক, আর হলো সমষ্টিবাচক। আমার পাচ্ছি আমরা ভাববাচক, গুণবাচক, এই 6টা অর্থ বলবো। তাহলে বিশেষ্য 6 প্রকার, নামবাচক, জাতিবাচক, বস্তুবাচক, সমষ্টিবাচক, ভাববাচক, গুণবাচক। নামবাচক কি? যে সকল বিশেষ্য দ্বারা কোনো ব্যক্তি, ভৌগোলিক স্থান বা গ্রন্থের নাম বোঝায়। যে সকল বিশেষ্য দ্বারা কোনো ব্যক্তির নাম, ভৌগোলিক স্থান বা গ্রন্থের নাম বোঝায় তাকে আমরা বলবো নামবাচক। যেমন রহিম একজন ব্যক্তির নাম, তাই রহিম হলো নামবাচক বিশেষ্য। ভৌগোলিক স্থান, তাহলে যখন বললাম ভৌগোলিক কি বাংলাদেশ, বাংলাদেশ একটা ভৌগোলিক স্থান, তাই বাংলাদেশটা কি হবে? নামবাচক বিশেষ্য। গ্রন্থ, আমি বললাম অগ্নি বীণা, তাই না? অগ্নিবীণা, তাহলে এই অগ্নিবীণাটা হলো একটা গ্রন্থের নাম।
তাহলে যে সকল শব্দ দ্বারা কোনো ব্যক্তি, ভৌগোলিক স্থান এবং গ্রন্থের নাম বোঝাবে তার নাম হলো নামবাচক বিশেষ্য। যেমন জাতিবাচক, এখানে আমি একটা কথা বলবো, মন দিয়ে শোনো, যে কিছু কিছু মেয়ে আছে, মনে করো কখনো কোনো এক ছেলের সাথে প্রেম করেছে বা কোনো এক ছেলের সাথে রিলেশন ছিল, পরবর্তীতে ওই ছেলে যখন তার সাথে ব্রেকআপ করে চলে যায় বা কোনো কারণে সম্পর্কর অবনতি ঘটে, তখন সেই মেয়েটা বলে সব ছেলেরাই একই রকম। তাহলে তার মানে এই কি যে ওই মেয়েটা সব ছেলের সাথে প্রেম করে বেড়াইছে? তাহলে খারাপ কে, ছেলেটা না মেয়েটা? অবশ্যই খারাপ হলো মেয়েটা, কারণ ওই মেয়েটা কি করছে, সব ছেলের সাথে প্রেম করে বেড়াইছে। তাহলে দেখো, তাহলে সে মেয়েটা রিলেশন করতে গেছে, এখন রিলেশনে গিয়ে দেখা গেল যে মেয়েটা প্রেম করছে একটা ছেলের সাথে, কিন্তু সেই ছেলেটা তার সাথে প্রতারণা করেছে। কিন্তু সে এখন কি বলছে, সব ছেলেরাই এক। তার মানে কি, প্রেম করলো একজনের সাথে, কিন্তু দোষ দিল কাকে, সব ছেলেকে। হ্যাঁ, যেমন অনেক মেয়েরা বলে ছেলেরা কুত্তার জাত। আসলে কি সব ছেলেরাই কুত্তা? হয়তো হ্যাঁ, দু চারটা কুত্তা হতে পারে, তাই বলে সব ছেলেরা কুত্তা না। হ্যাঁ, তো ওইরকম ধরো, যদি একটা নাম দ্বারা যদি পুরো জাতিকে বোঝায়, একটা নাম দ্বারা পুরো জাতিকে বোঝায়, তাহলে সেটাকে বলবো আমরা জাতিবাচক বিশেষ্য। যেমন দেখো, আমি বললাম পাখি, আমি বলেছি কি পাখি, তাহলে পাখি হলো একটা সাধারণ নাম। এই পাখি নামটা দ্বারা পৃথিবী যত পাখি আছে সবাইকে বোঝাচ্ছে না? আমি বললাম মানুষ, তাহলে পৃথিবীতে যত মানুষ আছে সবাইকে বোঝাচ্ছে। তাহলে একটা শব্দ দ্বারা যদি পুরো জাতিকে বোঝায়, তাহলে সেটাকে আমরা বলবো জাতিবাচক বিশেষ্য। যেমন রাখতে হবে। আচ্ছা, আর বস্তুবাচক মান আমরা জানি, বস্তুবাচক মান তো সবাই জানি, বস্তু, কাষ্ঠা, হ্যাঁ, কলম ইত্যাদি। চাল, ডাল, তেল, লবণ, এগুলো কি সব বস্তুবাচক জানি। এখন সমস্ত বাচ্চটা খেয়াল করো, সমষ্টি বাচ্চ হলো একই উদ্দেশ্য সাধনের জন্য ব্যক্তি, প্রাণী বা বস্তুর সমষ্টিকে আমরা বলবো সমষ্টিবাচক নাম। যেমন দেখো, আমার হাতে একটা মার্কার আছে, দুইটা, তিনটা, চারটা, কি হলো, সবগুলো আমি একত্র করলাম, তাহলে এটা কোন নাউন, কালেকটিভ নাউন, অর্থাৎ সমষ্টিবাচক, সবগুলো সমষ্টি। তাহলে একই উদ্দেশ্য সাধনের জন্য ব্যক্তি, প্রাণী ও বস্তুর সমষ্টিকে আমরা বলবো সমষ্টিবাচক বিশেষ্য। যেমন দেখো, সভা, মিছিল, সভা, মিছিল। তারপর ধরো পঞ্চায়েত, পঞ্চায়েত, তাহলে এগুলো কি একটা মানুষ থাকে? তার বললাম ঝাঁক। যে সকল শব্দ দ্বারা কোনো কিছুর সমষ্টি নির্দেশ করে সেগুলো আমরা বলবো সমষ্টিবাচক বিশেষ্য। এখন পরীক্ষাতে সব থেকে বেশি আসে ভাববাচক আর গুণবাচক থেকে। তিরিশটা দাও, এই দুটো খুবই ইম্পর্টেন্ট। তিরিশটা দাও, হ্যাঁ সবাই তিরিশটা দাও। ভাববাচক আর গুণবাচক খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষা আসবে, সবাই তিরিশটা দাও। এখন আমরা বাংলায় বলছি ভাববাচক বিশেষ্য, এটাকে ইংলিশের নাম হলো, বাংলায় বলছে আমার ভাববাচক, ইংলিশ নাম হলো ভার্বাল, ভার ভার্বাল নাউন। বাংলায় ভাববাচক বিশেষ্য ইংলিশে কি বলা হয়, ভার্বাল নাউন। যখন এটা যখন ইংলিশে হবে তখন এই হবে, গঠনটা দেখুন, বি প্লাস ভার প্লাস আইএনজি প্লাস অফ। যদি ফরম্যাট এরকম হয় যে প্রথমে আছে কি আর্টিকেল বি প্লাস ভার প্লাস আইএনজি প্লাস
অফ। তাহলে এই ফরম্যাটে আমরা কি বলবো, ভার্বাল নাউন। আর এই ভার্বাল নাউনকে আমরা বাংলায় কি বলছি, ভাববাচক বিশেষ্য। তাহলে ভাববাচক বিশেষ্যের ইংরেজি নাম কি, ভার্বাল নাউন। এখন ভাববাচক মানে কি, দেখো তোমরা একটু সিটটা খেয়াল করো সবাই, সিট তাকাও, সিট দেখো, সিট দেখো, দেখো দেওয়া আছে ভোজন। তাহলে কোন ক্রিয়ার কাজ বোঝালে তাকে আমরা বলবো ভাববাচক বিশেষ্য। কোন ক্রিয়ার কাজ, খাওয়ার কাজটাকে আমরা কি বলছি, ভোজন। ঘুমানোর কাজকে বলছি আমরা শয়ন। তারপরে গমন করার কাজকে আমরা কি বলছি, যাওয়ার কাজকে বলছি আমরা গমন। দেখার কাজকে আমরা কি বলবো, দর্শন। এর সাথে দুটো ইম্পর্টেন্ট শব্দ হলো, দেখো, শ্রবণ আগমন। শ্রবণ আর একটা হলো আগমন। তাহলে শোনার কাজকে আমরা বলবো শ্রবণ, আর আসার কাজকে বলবো আমরা আগমন। তাহলে পরীক্ষাতে সবচেয়ে বেশি আসে ভাববাচক বিশেষ্য থেকে। তাহলে যদি কোনো ক্রিয়ার কাজ বোঝায়, কোনো শব্দ দ্বারা, কোনো বা কোনো বিশেষ্য দ্বারা যদি কোনো ক্রিয়ার কাজ করাকে বোঝায়, তাহলে তাকে আমরা বলবো ভাববাচক বিশেষ্য। তাহলে শ্রবণ কি, শ্রবণ মানে হলো দেখার কাজ, দেখার কাজ, শোনার কাজ। শ্রবণ মানে শোনার কাজ। তাহলে শোনার কাজকে আমরা কি বলবো, শ্রবণ। আসার কাজ একে কি বলা হয়, আগমন। এটা সবাই জানে, এটা সবাই জানে। এখন যেটা কেউ জানে না কারণ সেটা জানবো, তাহলে পরীক্ষা চান্স হয়ে যাবে। দেখো, মৌলিক ধাতু, মৌলিক ধাতু প্লাস আ। তাহলে মৌলিক ধাতুর পরে যদি আ প্রত্যয় যুক্ত হয়, মৌলিক ধাতুর পরে যদি, লেখো লেখো, মৌলিক ধাতুর পরে যদি আ প্রত্যয় যুক্ত হয়, তাহলে সেটাকে আমরা বলবো ভাববাচক বিশেষ্য। আবার কোন শব্দের সাথে সাথে আই যুক্ত হলে, যদি কোন শব্দের সাথে কি যুক্ত হয়, আই, তাহলে মৌলিক ধাতু প্লাস আ যুক্ত হলে তার নাম হলো ভাববাচক বিশেষ্য। কোন শব্দের সাথে আই যুক্ত হলেও তার নাম ভাববাচক বিশেষ্য। যেমন দেখো, আমি লিখলাম পর যোগ আ সমান কি, পড়া। তাহলে এটা কি হবে, ভাববাচক বিশেষ্য, পড়া। আমি লিখলাম চর যোগ আই, কি হলো, সমান চড়াই। তাহলে আমি যদি লিখি দেখ যোগ আ সমান কি, দেখা, তাহলে এটা কি, ভাববাচ্য। আমি লিখলাম বর যোগ আই, এটা কি হবে, বড়াই। তাহলে এই বড়াইটাও কি, ভাববাচক বিশেষ্য। দেখ যোগ আ, দেখো। সবাই একটু লেখো, কষ্ট লেখো, সবাই একটু লিখে নাও। তাহলে মৌলিক ধাতুর সাথে যদি আ প্রত্যয় যুক্ত হয়, তাকে আমরা বলবো ভাববাচক বিশেষ্য। যেমন পর যোগ আ, পড়া। আবার শব্দের সাথে যদি আই প্রত্যয় যুক্ত হয়, তাহলে সেটা কি হবে, ভাববাচক বিশেষ্য। যেমন চড়াই, বড়াই ইত্যাদি। আশা করি সবাই বুঝতে পেরেছো। এখন গুণবাচক বিশেষ্য, আমরা বাংলায় বলছি গুণবাচক, তাহলে ইংলিশের নাম কি হবে, অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে আমরা বাংলা, ইংলিশে বলবো আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন, আর বাংলায় আমরা কি বলবো,
কি? ভাববাচক। ভাববাচক বিশেষ্যের ইংরেজি নাম হলো ভার্বাল নাউন, গুণবাচকের ইংরেজি নাম কি? অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে তোমরা বুঝতে পারছো যে যে সকল শব্দ দ্বারা কোনো কিছুর দোষ বা গুণ বোঝায়, কোন শব্দ দ্বারা যদি দোষ বা গুণ বোঝায় তাহলে তাকে আমরা কি বলবো? গুণবাচক বিশেষ্য। তাহলে একটু দেখো তোমরা, বিরক্ত, সিটে দেখো, সিট দেখো, সবার সিট দেখো, বিরক্ত। তাহলে বিরক্ত হলো, তাহলে এখানে দেখো বিরক্ত, তাহলে বিরক্তটা কি হবে? বীরের গুণ। তিক্ততা, দ্রব্যের গুণ গুণ। তারুণ্য, তরুণের গুণ। মধুরতা, মধুর গুণ। তাহলে কোনো কিছুর দোষ বা গুণ বোঝালে তাকে আমরা কি বলবো? গুণবাচক বিশেষ্য। আর যদি কোনো ক্রিয়ার কাজ বোঝায় তাহলে তার নাম হলো ভাববাচক বিশেষ্য। এবার যাও বিশেষণ পদে যাও। বিশেষণ পদ, তোমাদের একটু স্ক্রিন শেয়ার দেওয়া লাগবে, একটু দেখানো লাগবে, একটু শেয়ার দিয়ে দেখালে তোমার সুবিধা হবে। এখন আমরা যেটা পড়বো দেখো বিশেষণ। 8 নম্বর। আচ্ছা তাহলে এখানে তো শেয়ার মানে বোঝানো যায় যদি আমি বোর্ডে করি, মানে সাপোজ বইটা প্লাস বোর্ড ইয়ে হবে না, এই ক্যামেরাটা বোর্ডে রাখলাম আর এই স্ক্রিনে রাখলাম, আপনারা দেখে নেবেন কথা বলার সময়। আচ্ছা দেখো, এখন এখানে বোর্ডে করতে হবে। ও মানে এখানে আমি দেখাতে পারবো, প্লাস এটা দেখানো হয়ে গেলে আমি যদি বোর্ডে, বোর্ডেই রাখছি, হ্যাঁ ও তাহলে যখন বোর্ড দাও তখন কিন্তু এখানে ক্লিক করবো। আচ্ছা ঠিক আছে, দেখো এই ক্লিক সবাই দেখো যে এই যে বলছে আমরা বিশেষণ, হ্যাঁ তাহলে দেখো এখানে বলছে যে পদ বিশেষ্য, সর্বনাম ও ক্রিয়াপদে দোষ গুণ অবস্থা বোঝায়। যে পদ বিশেষ্য, সর্বনাম ও ক্রিয়াপদের দোষ গুণ অবস্থা বোঝায়। তাহলে একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হলো তাহলে বিশেষ্য, সর্বনাম ও ক্রিয়াপদের দোষ গুণ বোঝাচ্ছে। তাহলে পরীক্ষায় টিচার প্রশ্ন ঘুরিয়ে দিতে পারে, ঘুরিয়ে দিয়ে বলতে পারে যে কয়টি পদের দোষ গুণ বোঝায়, বিশেষণ কয়টি পদের দোষ গুণ বোঝায়, তখন আমাদের বলতে হবে 3টি পদের, বিশেষ্য, সর্বনাম এবং ক্রিয়া। তাহলে বিশেষণ কোন পদকে বিশেষিত করে না? বিশেষণ কোন পদকে বিশেষিত করে না? তখন বলতে অব্যয়। তাহলে বিশেষণ বিশেষিত করে, বিশেষণ বিশেষিত করে 3টি পদকে, বিশেষ্য, সর্বনাম ও ক্রিয়াপদকে। তাহলে করে না কাকে? অব্যয়কে। এই বিশেষণ 2 প্রকার, একটা হলো নাম বিশেষণ আর একটা হলো ভাব বিশেষণ। বিশেষণ 2 প্রকার, নাম বিশেষণ, ভাব বিশেষণ। এখন দেখো নাম বিশেষণ কাকে বলে? যে বিশেষণ পদ কোন বিশেষ্য বা সর্বনামকে বিশেষিত করে। তাহলে যে বিশেষণ পদ কোন বিশেষ্য বা সর্বনাম পদকে বিশেষিত করবে তার নাম নাম বিশেষণ। যে বিশেষণ পদ কোন বিশেষ্য বা সর্বনামকে বিশেষিত করবে তার নাম নাম বিশেষণ। এখন নাম বিশেষণ কয়েক ভাবে হতে পারে, দেখো রূপবাচক, রূপবাচক পাশে লেখো বৈশিষ্ট্য। যদি কোনো বিশেষণ দ্বারা যদি বৈশিষ্ট্য বোঝায় তাহলে তাকে বলবো আমরা রূপবাচক বিশেষ্য। বৈশিষ্ট্য বোঝালে রূপবাচক বিশেষ্য,
গুণ বোঝালে গুণবাচক এবং অবস্থা বোঝালে অবস্থাবাচক। তাহলে পরীক্ষায় প্রশ্ন করবে নিচের কোনটি রূপবাচক, তখন আমরা বলবো কি কালো মেঘ, নীল সমুদ্র, সবুজ মাঠ, নীল আকাশ। তাহলে প্রথম শব্দটি দ্বারা যদি দ্বিতীয় শব্দের বৈশিষ্ট্য বোঝায় তাহলে সেটাকে বলবো আমরা রূপবাচক। তাই দেখো কালো মেঘ, মেঘের বৈশিষ্ট্য কি কালো, তাই এখানে কালো মেঘ কি রূপবাচক। তারপরে দেখো নীল সমুদ্র, এই সমুদ্রের বৈশিষ্ট্য কি নীল, তাহলে এটা কি, তাহলে এটা হলো রূপবাচক। চৌকস কারিগর, তাহলে কারিগরের গুণটা হলো গুণবাচক। গরম হাওয়া, এখানে হাওয়ার গুণটা হলো কি গরম। অবস্থাবাচক দেখো তাজা তাজা মাছ, ভাঙা হাড়। তবে তোমরা 3 স্টার দাও রূপবাচক, গুণবাচক এবং অবস্থাবাচক, এই 3 স্টার দাও। সবগুলো পড়ার প্রয়োজন নাই, সবগুলো পড়ার প্রয়োজন নাই। তোমরা রূপবাচক, গুণবাচক, অবস্থাবাচক এই 3টাই ভালোভাবে পড়বা। তারপর আরেকটা দেখো উপাদান বাচক আছে, উপাদান বাচক স্ক্রিনে খেয়াল করো। উপাদান বাচক ইটের রাস্তা, দোআঁশ মাটি, বেলে মাটি, টিনের থালা, এগুলো হলো উপাদান বাচক। তারপরে দেখো নির্দিষ্টতা জ্ঞাপক, এই ছেলে, 21শে ফেব্রুয়ারি, সেই লোক, এই যে আমার চেনা লোক, কি হলো কথা আছে না, মানে আমাকে দেখার লাগবে। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা লিখে না না, আচ্ছা দেখো। তারপরে দেখো এই যে বিগত বছর প্রশ্ন আমরা দু একটা দেখি, একটু দেখো। পহেলা বৈশাখ বাঙালির উৎসবের দিন, এখানে পহেলা বৈশাখ কি বিশেষণ, এবং সেটা কোন বিশেষণ, নাম বিশেষণ। তারপর দেখো নীল আকাশ, এখানে নীল আকাশ হলো রূপবাচক বিশেষ্য। তাহলে এইভাবে আসবে, হ্যাঁ তোমরা এইগুলো একটু বাসায় পড়বা। তারপরে দেখো ভাব বিশেষণ, ভাব বিশেষণ খুবই গুরুত্বপূর্ণ, 3 স্টার দাও তোমরা, একটু সবাই 3 স্টার দিয়ে পড়ো ভাব বিশেষণ। তাহলে ভাব বিশেষণ হলো, তাহলে এবার ভাব বিশেষণ কাকে বলবে, তাহলে বিশেষ্য এবং সর্বনামকে বাদ দিয়ে বিশেষণ যদি অন্য কারোর সাথে ঘুরতে যায় তাহলে আমরা কি বলবো ভাব বিশেষণ। তাহলে যখন বিশেষ্য ও সর্বনামের সাথে ঘুরতে গেল তখন তার নাম ছিল নাম বিশেষ্য, আর যখনই সে বিশেষ্য ও সর্বনামকে বাদ দিয়ে অন্য কারোর সাথে ঘুরতে গেল তখন তার নাম হয়ে গেল কি ভাব বিশেষণ। আর এটা মনে রাখতে হবে ভাব বিশেষণ 4 প্রকার, পুরো 80টা ভাব বিশেষণ 4 প্রকার। তারপরে একটু দেখো যে বিশেষণ পদ, তাহলে এই যে বললাম না ভাব বিশেষণ কয় প্রকার, 4 প্রকার। তারপর কি দেখো প্রথমে কি একটা নাম হলো ক্রিয়া বিশেষণ, প্রথমটা নাম হলো ক্রিয়া বিশেষণ। তারপরে তোমরা এই পাশে দেখো দেওয়া আছে বিশেষণীয় বিশেষণ, তারপরে অব্যয়ের বিশেষণ, তারপর কি বাক্যের বিশেষণ। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে এভাবে যে ভাব বিশেষণ কাকে বলে, কত প্রকার ও কি কি। তাহলে আমরা বলবো বিশেষণ পদ যদি বিশেষ্য ও সর্বনামকে বাদ দিয়ে যদি অন্য কোনো পদকে বিশেষিত করে তাকে বলবো আমরা ভাব বিশেষণ। ভাব বিশেষণ হলো 4 প্রকার। তারপর কি ক্রিয়া বিশেষণ, বিশেষণের বিশেষণ, অব্যয়ের বিশেষণ, আর কি বাক্যের বিশেষণ। তাহলে আমরা এখন দেখবো যে অব্যয়ের বিশেষণ দেখবো আমরা। দেখো সব একটু দেখো, যে পদ ক্রিয়া সংগঠনের ভাব, যে পদ ক্রিয়া সংগঠনের ভাব কাল বা রূপকে নির্দেশ করে তাকে আমরা বলবো ক্রিয়া বিশেষণ। যেমন দেখো ধীরে ধীরে
বায়ু বয়, তাহলে বায়ু বয়, এখানে বয়টা হলো ক্রিয়া, তাহলে ক্রিয়াটা কিভাবে বইছে সেটা বোঝাচ্ছে। তাহলে ধীরে ধীরে বায়ু বয়, এখানে বয়টা হলো ক্রিয়া, আর এটা কিভাবে বইছে সেটা বোঝাচ্ছে ধীরে ধীরে। তাহলে এটাকে আমরা বলবো ক্রিয়া সংগঠনের ভাব বোঝাচ্ছে, এই জন্য এটা হলো ক্রিয়া বিশেষণ, যেটা পড়বা। তারপরে তোমরা একটু চলে আসো, দেখো সবাই সিটে দেখো, এবার বিশেষণের বিশেষণ। তাহলে যদি একটি বিশেষণের আগে যদি আরেকটি বিশেষণ থাকে, তাহলে তাকে আমরা বলবো বিশেষণের বিশেষণ। যদি একটি বিশেষণের আগে আরেকটি বিশেষণ থাকে, তাহলে তাকে আমরা বলবো কি বিশেষণ বিশেষণ। দেখো খেয়াল করো, সামান্য একটু দুধ দাও, সামান্য একটু দুধ দাও, তাহলে এখানে দুধটা হলো বিশেষণ, কিন্তু এখানে একটুটা হলো বিশেষণ, সামান্যটা বিশেষণ। তাহলে একটি বিশেষণের আগে যেহেতু আরেকটি বিশেষণ আছে, তাহলে এর নাম কি বিশেষণের বিশেষণ। তারপরে দেখো রকেট অতি দ্রুত চলে, তাহলে রকেট দ্রুত চলে, তাহলে এখানে কি ক্রিয়া হলো চলে, এর আগে দ্রুত একটা বিশেষণ, তার আগে অতি একটা বিশেষণ, তাহলে এই জন্য বলা হচ্ছে বিশেষণের বিশেষণ। তাহলে মনে রাখতে হবে, যদি ক্রিয়া সংগঠনের কাল, সময় বা ভাব নির্দেশ করে, তাহলে তার নাম হলো ক্রিয়া বিশেষণ। আর যদি কোনো বিশেষণের পূর্বে যদি আরেকটি বিশেষণ বসে, তাহলে তার নাম হলো বিশেষণের বিশেষণ। আচ্ছা, আর যদি কোনো অব্যয়ের আগে যদি কোনো বিশেষণ বসে, তাহলে তার নাম হলো অব্যয় বিশেষণ। আর এখানে এটাই দাগ দিয়ে রাখো, ধিক তারে শতধিক নিলজ্জ যে জন, এটা পরীক্ষা আসবে, ঠিক আছে এরকম। যদি অব্যয়ের বিশেষণ থেকে প্রশ্ন করে, তাহলে ধিক তারে শতধিক নিলজ্জ যে জন, এখানে প্রশ্ন করবে, তবে ঠিক আছে এরকম, ধিক তারে শতধিক নিলজ্জ যে জন, এখানে প্রশ্ন করবে। এবার দেখো বাক্যের বিশেষণ। তাহলে দেখো বর্তমানে করোনা ভাইরাস কোভিড-19, বর্তমানে করোনা ভাইরাস কি হচ্ছে, একটা ভাইরাস পুরো পৃথিবীটাকে গ্রাস করে ফেলছে, তাই না, পুরো পৃথিবীটাকে আতঙ্কে রাখছে। তাহলে যদি কোনো একটা শব্দ যদি পুরো বাক্যটাকে বিশেষিত করে, তাহলে তাকে আমরা বলবো বাক্যের বিশেষণ। যেমন দেখো ওখানে আছে বাস্তবিকই, বাস্তবিক ই আমাদের কঠিন পরিশ্রমের প্রয়োজন, সত্য কথা, 100% সত্য কথা। বাস্তবিকই আজ আমাদের কঠিন পরিশ্রমের প্রয়োজন। এই বাস্তবিক এই শব্দ দ্বারা পুরো শব্দটা কি হচ্ছে বিশেষিত করেছে। তাহলে যখন কোনো একটি শব্দ দ্বারা পুরো শব্দটাকে বিশেষিত করবে, তখন আমরা কি বলবো বাক্যের বিশেষণ। আচ্ছা, সবগুলো আমি ক্লাসে পড়াবো, শুধু আমি কয়েকটা জিনিস দাগিয়ে দিব, তোমরা আগে একটু দাগিয়ে নাও। হ্যাঁ, দেখো এখানে আছে না, একই সব একই পদের বিশেষণ ও বিশেষ্য ব্যবহার, এখানে লেখা আর ইউ। এখান থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রচুর পরিমাণ প্রশ্ন করে, একই পদের বিশেষ্য ও বিশেষণ রূপে প্রয়োগ, এটা খুব ইম্পর্টেন্ট, ঠিক রাখো। অর্থাৎ দেখো, আমি যখন নিজে আমি আমার নানির বাড়ি যাচ্ছি, তখন আমি আমার মায়ের সন্তান, আর ওই আমি যখন আমি দাদার বাড়ি যাচ্ছি, তখন আমি কার সন্তান, বাবার সন্তান। তাহলে আমি কি আলাদা? তাহলে একই ব্যক্তি যখন বিশেষ্য জায়গায় বসছে, তখন সে বিশেষ্য, যখন সে বিশেষণের জায়গায় বসছে, তার নাম কি বিশেষণ। তাহলে একই পদের বিশেষ্য ও বিশেষণ রূপে প্রয়োগ, এটা ভালোই করতে হবে, যেটাকে তোমার ইংলিশে বলা হয় সেম ওয়ার্ড ইউজ অ্যাজ ডিফারেন্ট পার্টস অফ স্পিচ। দাগ দাও পূর্ণ, ভালো,
নিশীথ, পূর্ণ, ভালো, নিশীথ। তারপর দাগ দাও, বড়, আপন। তারপর দাও দাগ দাও, সুন্দর। এই কয়েকটা শব্দ পরীক্ষাতে খুবই বেশি আসে, হ্যাঁ, এগুলো ভালোভাবে পড়বা। তারপর এখানে দেখো, যেটা আমি দাগিয়ে দিয়ে আমি সেটা উঠে দেবো, অসুবিধা হচ্ছে আমার পড়াতে। হ্যাঁ, দেখো এখানে আছে না কিছু গুরুত্বপূর্ণ পদ পরিবর্তন। এখানে লেখো ঢাকা ইউনিভার্সিটি, লেখো ডিইউ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পদ পরিবর্তন থেকে প্রশ্ন করে ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং যেটা তোমার একই শব্দ, কখনো বিশেষ্য কখনো বিশেষণ, এখানে প্রশ্ন রাবি। ডাক দাও সবাই, রেডি? এটা দিয়ে শেষ করে দেবো। অরণ্য শব্দের বিশেষণ আরণ্য। অনুরাগ অনুরক্ত। আকর্ষণ। ইতিহাস, তাহলে ইতিহাস হলো বিশেষ্য, এর বিশেষণ হলো ঐতিহাসিক। কৈশোর থেকে কিশোর। তারপরে তোমরা দাগ দাও, অধ্যয়ন, অধ্যয়ন থেকে অধীত। আঘাত শব্দটি থেকে আহত। ইচ্ছা থেকে ঐচ্ছিক। ক্ষণিক থেকে ক্ষণ। দাগ দাও, গ্রাম্যতা। 6 নম্বর পেজে দাও, 6 নম্বর পেজে ডান দিকে যাও, গ্রাম্যতা। তারপরে ঘৃণা, গ্রাম্যতা, ঘৃণা। চরিত্র, চন্দ্র, জল। দীনতা বা দৈন্য, দীনতা শব্দের বিশেষণ হলো দিন। দর্শন, দার্শনিক, দর্শন থেকে দার্শনিক। তারপর 3টা, নুন, পাথর, পৃথিবী। নুন শব্দের বিশেষণ হলো নোনতা, পাথর শব্দের পাথুরে, পৃথিবী হলো পার্থিব। বার্ধক্য, বার্ধক্য আর বিবাহ। বার্ধক্য শব্দের বিশেষণ হলো বৃদ্ধ, বিবাহ শব্দের বিশেষণ কি? বৈবাহিক। মানুষ আর রক্ত, মানুষ শব্দের বিশেষণ মনুষ্য, রক্ত শব্দের বিশেষণ হলো রক্তিম। সন্ধ্যা শব্দের বিশেষণ সান্ধ্য। তারপরে হিম থেকে হিমায়িত, হিম থেকে হিমায়িত। তার ডান পাশে যাও, হৈমন্তী। ডান পাশে নিচে আসো, ডান পাশে নিচে আসো, হৈমন্তী। ডান কলামের নিচে আসো, হৈমন্তী, সব নিচে, হৈমন্তী। স্নেহ, সৌন্দর্য, স্নেহ, সৌন্দর্য। তারপর দেখো, লাজ বা লজ্জা। ভঙ্গ থেকে ভঙ্গুর, ভঙ্গ থেকে পানি থেকে পানীয়। পিপাসা, প্রাচুর্য। ইকবাল, হয়ে গেছে মোটামুটি। পিপাসা থেকে প্রাচুর্য। নৈপুণ্য, ন্যায়, ধ্বংস। 3 নম্বর, নৈপুণ্য, ন্যায়, ধ্বংস। বেশি ইম্পর্টেন্ট, দারিদ্রতা। দেখো দারিদ্রতা। তারপরে দহন, জীবন, চক্ষু, আর হলো গুরু। ঠিক আছে? আচ্ছা, স্ক্রিন আমি এটা দাঁড়ানোর জন্য স্ক্রিন শেয়ার নিয়েছিলাম, তোমরা 1 মিনিট অপেক্ষা করো, আমি আবার বোর্ডে পড়াবো, একটু অপেক্ষা করো ভাইয়ারা।
এটা গেল। এবার আমরা যে সর্বনামে, হ্যাঁ, তাহলে আমরা ইংলিশে বলছি প্রোনাউন, ইংলিশে বলছি আমরা প্রোনাউন, বাংলায় বলবো আমরা সর্বনাম। ইংরেজি বলছে আমরা প্রোনাউন, তাহলে বাংলা বলবো সর্বনাম, এটা মনে রাখতে হবে। এখন আমরা তো জানি যে নাউনের পরিবর্তে যে ওয়ার্ড ব্যবহৃত হয় সেটা কি প্রোনাউন, তাহলে বিশেষের পরিবর্তে যে শব্দ ব্যবহৃত হয় সেটাই হলো সর্বনাম। তো এখানে আমার বলারও কিছু নাই, পড়ারও কিছু নাই, শুধু তোমরা এই জায়গাগুলো মনে রাখবা। যে দেখো ব্যক্তিবাচকে দেখো, ব্যক্তিবাচক বা পুরুষবাচক, আমি আমরা, তুমি তোমরা, হ্যাঁ, আর যেটা পরীক্ষা বেশি আসে 2 নম্বরে দাগ দাও, 2 নম্বর, 2, 3 আর 6, 2, 3, 6, 9, 2, 3, 6, 9, এই কথাটা ভালোভাবে পড়বা। স্বয়ং, নিজ, খোদ, আপনি, আপন, এগুলো হলো আত্মবাচক। এ, এই, এরা, ইহারা, ইনি, এগুলো হলো সমীপবাচক। সব, সকল, সমুদয়, এগুলো হলো সাকুল্যবাচক। আপনা, আপনি, নিজে, নিজে, আপোষ, এগুলো বলা হয় ব্যক্তিগত। পিছনটা সবাই পিছনটা বলতে। এবার যাও সর্বনামে পুরুষ, সর্বনামে পুরুষ, তবে সর্বনামে কোনো মহিলা নাই, একদম ভালো হতো। শুধু সর্বনাম পুরুষই আছে, হ্যাঁ? দেখি আমরা পুরুষকে একটু ট্রান্সফার করি। তাহলে ইংলিশে বলা হয় পারসন, ইংলিশে বলা হয় পারসন, আর বাংলায় বলা হয় পুরুষ। তাহলে ইংলিশে বলা হয় পারসন, বাংলায় বলা হয় পুরুষ। তাহলে কি বাংলা হচ্ছে না? তাহলে পুরুষ একটি পারিভাষিক শব্দ, মনে রাখতে হবে বাংলা ব্যাকরণে পুরুষ একটি পারিভাষিক শব্দ, এটা মনে রাখতে হবে। তাহলে এখানে দেখো বলছি, দেখো তো 3টা পদে পুরুষ আছে, বিশেষ্য, সর্বনাম, ক্রিয়া। তাহলে পুরুষ কার আছে? বিশেষ্য, সর্বনাম ও ক্রিয়া, এই 3জনে পুরুষ আছে। তাহলে পরীক্ষা প্রশ্ন করবে কয়টি পদে পুরুষ আছে, তখন বলবো 3টে পদে, বিশেষ্য, সর্বনাম, ক্রিয়া, এই 3টি পদে পুরুষ আছে। তাহলে পুরুষ নায়িকা, তাহলে বিশেষ্য, সর্বনাম এবং ক্রিয়া, এই 3টে পদে পুরুষ আছে। এই 3জনের কি আছে? পুরুষ আছে। পুরুষ নায়িকা, আমার নাই পুরুষ, তাহলে কি, তাহলে আমরা বলবো বিশেষণ আরটাকে অব্যয়, তাহলে এই 2টা পুরুষ নাই। তাহলে মনে রাখতে হবে বাংলা ব্যাকরণে 3টি পদে পুরুষ আছে, বাংলা ব্যাকরণে 3টি পদে পুরুষ আছে, বিশেষ্য, সর্বনাম এবং ক্রিয়া, 3টি পদে পুরুষ আছে। তাহলে পুরুষ নায়িকা, বিশেষণ অব্যয়, এই যে এটা হলো চালের কাজ। আর এই পুরুষ হলো 3 প্রকার। উত্তম পুরুষ, যে খুবই ভালো সাধু, হ্যাঁ, ভাজা মাছ উল্টে খেতে পারে না, সে হলো উত্তম পুরুষ। হ্যাঁ, তাহলে পুরুষ হলো 3 প্রকার। একটা হলো উত্তম পুরুষ, তারপরে হলো মধ্যম পুরুষ, আর একটা হলো নাম পুরুষ। উত্তম, তাহলে পুরুষ 3 প্রকার, উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, নাম পুরুষ। তাহলে মনে রাখতে হবে স্বয়ং বক্তা, তোমরা সিটে খেয়াল করো, স্বয়ং বক্তা, যেমন আমি, আমরা, স্বয়ং বক্তা গুলাই হলো উত্তম পুরুষ, এবং তুমি, তোমরা, এগুলো হলো মধ্যম পুরুষ। তাই উত্তম পুরুষ এবং মধ্যম পুরুষ বাদ দিয়ে বাকি যত পুরুষ থাকে সবগুলো হলো নাম পুরুষ। তাহলে স্বয়ং বক্তা হলো উত্তম পুরুষ, আর অর্থাৎ কি আমি, আমরা উত্তম পুরুষ, তুমি, তোমরা মধ্যম পুরুষ, বাকি সবগুলো কি নাম পুরুষ।
অব্যয় অব্যয়টা খুব গুরুত্বপূর্ণ, অব্যয় থেকে লিখে দাও, অব্যয় সো মাচ ইম্পর্টেন্ট, অব্যয়। অব্যয় যার কোনো ব্যয় বা পরিবর্তন নাই তার নামে কি? অব্যয়। যেমন আমি বেকার মানুষ, আমার কোনো ব্যয়ও নাই আয়ও নাই, তাহলে আমি কি? অব্যয়। তাহলে যে সকল শব্দের কোনো ব্যয় বা পরিবর্তন নাই তাদের নাম হলো অব্যয়। তাহলে অব্যয় কাকে বলে? যে সকল শব্দের কোনো ব্যয় বা কোনো পরিবর্তন নাই তাদেরকে আমরা বলবো কি? অব্যয়। মনে থাকবে? আচ্ছা, এখন অব্যয় এর ব্যাস বাক্য হলো নয় বা ন ব্যয়। তাহলে অব্যয় কোন সমাস? যদি কখনো পরীক্ষা আসে অব্যয় কোন সমাস, বলতে হবে অব্যয় হলো নয় নয় তৎপুরুষ। এটা মনে রাখতে হবে। অব্যয় এর ব্যাস বাক্য হলো নয় ব্যয় বা ন ব্যয়। অব্যয় এর ব্যাস বাক্য হলো ন ব্যয় বা নয় ব্যয়। তাহলে যার কোনো ব্যয় বা পরিবর্তন নাই সেটা কি? অব্যয়। আর অব্যয় হলো নয় তৎপুরুষ সমাস। দেখো, বাংলা অব্যয়, হ্যাঁ। আর এখানে দেখো একটা লেখা দেখো, অব্যয় পদের বৈশিষ্ট্য, ওখানে লেখো লিখিত প্রশ্ন, রিটেন লিখিত লেখো, ওইটা পড়ে আসতে পারে লিখিত, যে অব্যয় পদের বৈশিষ্ট্য করে লেখো। তাহলে দেখো অব্যয় পদের বৈশিষ্ট্য কি কি দেখো তো। অব্যয় পদে বিভক্তি যুক্ত হয় না, অব্যয় পদের একবচন বা বহুবচন হয় না, অব্যয় পদের কোনো পুরুষ বা স্ত্রী বাচকতা নির্ণয় করা যায় না, অব্যয় পদ বাক্যের মধ্যে অপরিবর্তনীয়। তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন করে অব্যয় পদ কাকে বলে, তাহলে কি বলতে হবে? বাক্যে অপরিবর্তনীয় পদকে আমরা কি বলবো? অব্যয়। বা যে পদের ব্যয় বা পরিবর্তন নাই তার নাম কি? অব্যয়। আচ্ছা, তাহলে আমরা এর আগে আমরা বললাম কি? বিশেষণ, তাই না? তাহলে বিশেষণ দেখো, যে বিশেষ্য সর্বনাম এবং ক্রিয়াপদকে যে বিশেষিত করে সেই কি? বিশেষণ। তাহলে বিশেষণ বিশেষিত করে না কাকে? অব্যয়কে। এই বিশেষণ দুই প্রকার, নাম বিশেষণ, ভাব বিশেষণ। তাহলে যখন কোনো বিশেষণ বিশেষ্য ও সর্বনাম পদকে বিশেষিত করবে তখন তার নাম হলো নাম বিশেষণ। বললাম না, রূপবাচক, গুণবাচক, অবস্থাবাচক, পরিমাণবাচক, নির্দিষ্টতা জ্ঞাপক। আর এই বিশেষণ যখন সর্বনাম এবং অব্যয়কে বাদ দিয়ে অন্য কারোর সাথে বা অন্য কাউকে বিশেষিত করবে তখন তার নাম কি? ভাব বিশেষণ। ভাব বিশেষণ চার প্রকার। ভাব বিশেষণ চার প্রকার। ক্রিয়ার বিশেষণ, তাই বললাম যে যদি ক্রিয়ার ভাব, সময় এবং কাল নির্দেশ করে তাহলে তাকে আমরা বলবো ক্রিয়া বিশেষণ। যদি একটি বিশেষণের আগে আরেকটি বিশেষণ বসে তাহলে তার নাম কি? বিশেষণের বিশেষণ। যদি কোনো অব্যয়কে বিশেষিত করে তাহলে তার নাম কি হবে? অব্যয় বিশেষণ। ধিক তারে শতধিক, নির্লজ্জ যে জন। তার বললাম যে বাক্যে বিশেষণ, তাহলে কোনো একটি শব্দ যদি পুরো বাক্যটাকে কি করে বিশেষিত করে ফেলতে পারে, কার মতো? করোনার মতো। করোনা যখন গোটা বিশ্বকে ফেলে দিয়েছে বিপদে, তাহলে কোনো একটি শব্দ দ্বারা যদি পুরো বাক্যটাকে বিশেষিত করতে পারে তাহলে তার নাম হলো বাক্যের বিশেষণ। কি বলেছিলাম? তাহলে এখন দেখো অব্যয়ের পর দেখো সবাই, অব্যয় দেখো, যদি প্রশ্ন করে
বাংলা ভাষায় 3 প্রকার অব্যয় রয়েছে। বাংলা ভাষায় 3 প্রকার, যেমন বাংলা অব্যয়, তৎসম অব্যয়, পড়বে এগুলো, হ্যাঁ। যেমন দেখো, আর, আবার, ও, হা, না, এগুলো হলো বাংলা অব্যয়। যদি, তথা, সদা, সহসা, হঠাৎ, এগুলো হলো তৎসম অব্যয়। আর যদি বলা হয় পিছনটা 9 নম্বর পেজ যাও, 9 নম্বর পেজ, 9 নম্বর পেজ যাও, দেখো, আলবত, বহুত, খুব, সাবাস, হাসা, মাইরি, মারহাবা, মারগুলি, এরকম দেখো। তাহলে আলবত, বহুত, খুব, সাবাস, হাসা, মাইরি, মারহাবা, এই সকল অব্যয়গুলোর নাম হলো বিদেশি অব্যয়। তাহলে মনে রাখতে হবে বাংলা অব্যয় কোনগুলো, তৎসম অব্যয় কোনগুলো এবং বিদেশি অব্যয় কোনগুলো। কিন্তু অব্যয়ের প্রকারভেদ বলতে হবে অব্যয় 4 প্রকার। অব্যয় 4 প্রকার। সমুচ্চয় অব্যয়, সো মাচ ইম্পর্টেন্ট, তিনটা দাও সমুচ্চয় অব্যয়। সমুচ্চয় অব্যয়টা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, তিনটা দাও। কি নাম? সমুচ্চয় অব্যয়। সমুচ্চয়ী অব্যয়। তাহলে দেখো, এই সমুচ্চয় অব্যয় 3টে অর্থ প্রদান করে। সমুচ্চয় অব্যয় 3টে অর্থ প্রদান করে। যেমন এ কি করবে, এ যদি কাউকে সংযোগ করে তাও সেটা হবে সমুচ্চয় অব্যয়। যদি কাউকে বিয়োজক করে তাও সমুচ্চয় অব্যয়। আবার যদি কারো সংকোচন করে তাও তার নাম সমুচ্চয় অব্যয়। তাহলে সমুচ্চয় অব্যয়, তাহলে যে সকল অব্যয় দ্বারা কোনো সংযোগ, বিয়োজক এবং সংকোচন বোঝায় তাকে আমরা বলবো সমুচ্চয় অব্যয়। তাহলে সমুচ্চয় অব্যয়ের প্রধান কাজ 3টি, হয় সংযোগ করবে, না হয় বিয়োজক করবে, অথবা সংকোচন করবে। এই তিনটা মনে রাখতে হবে। তাহলে সংযোগ মানে কি দেখো, সংযোগ মানে হলো রহিম ও করিম 2 ভাই। রহিম ও করিম 2 ভাই, মনে কোনো কাদা নাই, সব সাদা। রহিম ও করিম, আমি লিখলাম রহিম ও করিম। তাহলে এখানে ও দ্বারা কি হয়েছে, রহিম আর করিমকে যোগ করেনি, রহিম আর করিমকে যোগ করেছে কি ও। এটা কোন অব্যয়? সংযোগ অব্যয়। আমি যদি লিখতাম রহিম কিংবা করিম, তার মানে কি দুজনের মধ্যে যে কোনো একজন, তার মানে কি বিয়োজক, তাই না? অথবা আমি যদি বলতাম এটা মনে রাখো, রহিম ও করিম 2 ভাই এ ও, তাহলে ওটা এখানে সংযোগ করেছে, এখানে ওটা কোন অব্যয়? সমুচ্চয় অব্যয়। রহিম কিংবা করিম, এর কিংবা কি করেছে, বিয়োজক করছে, তাই এটা কোন অব্যয়? বিয়োজক অব্যয়, অর্থাৎ সমুচ্চয় অব্যয়। সংযোগ করালো সমুচ্চয় অব্যয়, বিয়োগ করলো সমুচ্চয় অব্যয়। সংকোচন, মেয়েটি সুন্দর খুব খাইছে, কি বুঝতে পারছি? মানে কি আমরা, মানে এই কথা আমরা বলি না, মেয়েটি খুব সুন্দর কিন্তু খুব খাইছে। তাহলে মনে হয় কি কি বোঝালো, এটা অর্থে সংকোচ করলো না। লোকটি ধনী কিন্তু কৃপণ, তার চুল পেকেছে কিন্তু বুঝতে পারেনি। চুল পেকেছে, বুঝতে পারেনি। লোকটি গরিব কিন্তু সৎ। তাহলে এগুলো যেহেতু অর্থের সংকোচন করছে, এগুলোকে আমরা বলবো সমুচ্চয় অব্যয়। তাহলে সংযোগ,
বিয়োজক এবং সংকোচন, এই তিনটে অর্থ প্রদান করলে সেটা কোন অব্যয়? সমুচ্চয় অব্যয়। কিন্তু ঘ নম্বর দেখো অনুগামী অব্যয়, অনুগামী অব্যয়। আচ্ছা, কালকে আমি একজনকে দেখলাম ছোট ভাইকে নিয়ে বসেছিল, বলছে এটা কই? তাহলে আমার উদাহরণটা খুবই মানে পাঠক। সে কি আছো? থাকলে তো দেখা যাবে না। গতকালকে ছোট ভাইকে নিয়ে ক্লাস করছিল যে মেয়েটা, সে কি আছো? মনে হয় নাই, হারিয়ে গেছে। আচ্ছা দেখো, তাহলে এখন দেখো, তাহলে আমরা বলছি সমুচ্চয় অব্যয় তিন প্রকার: সংযোগ, বিয়োজক, আর একটা কি পাচ্ছি? সংকোচন। কিন্তু ঘ নম্বরে গিয়ে পাচ্ছি কি? অনুগামী। অনেক সময় হয় না যে বাড়িতে ছোট ভাই বোন আছে, আমি সাথে নিব না, তারপরে যাবে সাথে, এরকম হয় না? দেখো তো খেয়াল করে, বাড়িতে যদি ছোট ভাই বোন থাকি হয়, আমি সাথে নিব না, ভাইয়া যাবো ভাইয়া যাবো বলে পিছন ধরে, ধরে না? এই পিছন ধরা ছোট বাচ্চাগুলা হলো অনুগামী সমুচ্চয় অব্যয়। বুঝতে পারছি কি আমরা? তাহলে সংযোগ, বিয়োজক, সংকোচন, এই তিনটে অর্থ প্রদান করে এটা সমুচ্চয় অব্যয়। কিন্তু ছোট ভাই বোন যেভাবে পিছন ধরে, এইভাবে পিছন কে ধরেছে? অনুগামী সমুচ্চয় অব্যয়। অর্থাৎ দেখো, যদি কোনো বাক্যে যে, যদি, যদিও, যেন, শব্দগুলো দেখো সবাই একটু। যে, যদি, যদিও, যেন, যে, যদি, যদিও, যেন, এই সকল অব্যয়গুলা কি বলা হয়? অনুগামী সমুচ্চয় অব্যয়। মানে এরা কি মূল সমুচ্চয় না, কিন্তু কি করে ওই যে পিছন পিছন চলে আসছে, এই তাহলে এদের নাম কি? অনুগামী সমুচ্চয় অব্যয়। কি কি? যে, যদি, যদিও, যেন, এগুলোকে আমরা কি বলবো? সমুচ্চয়ী অনুগামী সমুচ্চয়ী অব্যয়। এবার দেখো, এখানকার দেখো অনন্য অব্যয় আছে না? অনন্য অব্যয়, অনন্য অব্যয় হলো, দেখো তোমাদের মধ্যে কিছু ছেলে মেয়ে আছে খুব পণ্ডিত, তোমাদের মধ্যে কিছু ছেলে মেয়ে আছে যারা নিজে খুব পণ্ডিত মনে করে। তো এখন মনে করো যে বাংলা ভাষায় কিছু অব্যয় আছে যারা অন্য কোনো পদের সাথে সম্পর্ক না রেখে স্বাধীনভাবে অর্থ প্রকাশ করে, তারাই হলো কি? অনন্য অব্যয়। দেখো, যে যে সকল অব্যয় বাক্যের অন্য পদের সাথে কোনো সম্পর্ক না রেখে স্বাধীনভাবে নানাবিধ অর্থ বা ভাব প্রকাশে ব্যবহৃত হয়, তারা কি? অনন্য অব্যয়। একটু সবাই দাবি নাও, এখানে কয়েকটা পরীক্ষা তো হুবহু আসবে এখান থেকে, সবাই লিখেছি, রেডি হও। তাহলে আমি বললাম যে সকল অব্যয় বাক্যের অন্য কোনো পদের সাথে সম্পর্ক না রেখে স্বাধীনভাবে অর্থ প্রকাশ করে, সেটা হলো কি? সমুচ্চয় অব্যয়। লাঠি দেখা যায়, এদের মাথা খুব ভালো লাগছে। দেখো, পরীক্ষা আসবে উচ্ছ্বাস প্রকাশে, মরি মরি কি সুন্দর প্রভাতের রূপ, উচ্ছ্বাস প্রকাশে। তারপরে দেখো, যন্ত্রণা প্রকাশে, খুব বড্ড লেগেছে। পরীক্ষা আসবে যে খুব বড্ড লেগেছে, এখানে মানে অনন্য এই অব্যয়টি কি অর্থে ব্যবহৃত হয়েছে? যন্ত্রণা। ছি, ছি, তুমি এত নীচ, এটা কি অর্থে? ঘৃণা বা বিরক্তি প্রকাশ। এই তিনটা মনে রাখতে হবে। আর একটা দেখো, 2 নম্বর দেখো, আমি আজ নিশ্চয় যাব, আমি আজ নিশ্চয় যাব, এটা কি অর্থে? সম্মতি। মনে রাখতে হবে, উচ্ছ্বাস প্রকাশে, সম্মতি প্রকাশে, যন্ত্রণা প্রকাশে এবং কি? ঘৃণা প্রকাশে।
সংশয়ে সংকল্প সদা চলে, পাছে লোকে কিছু বলে। এটা কি অন্তর্ভুক্ত করে? সম্ভাবনা। আর অনুসর্গ তো আমি বহুদিন পড়াইছি, অনুসর্গ উপসর্গ অনুসর্গ পড়াইছি, এই জায়গায় আমি স্কিপ করলাম। এবার চলে যাও অনুকার অব্যয়। অনুকার অব্যয় দেখো, অনুকার অব্যয়ের অপর নাম ধনাত্মক অব্যয়। অনুকার অব্যয়ের অপর নাম ধনাত্মক অব্যয়। অনুকার অব্যয়ের অপর নাম ধনাত্মক অব্যয়। এখন দেখো অনুকার অব্যয়টা কি? অনুকার মানে হলো মানুষের মনে অভিন্ন কল্পনা। মানুষের মনে অভিন্ন কল্পনাকে আমরা কি বলবো? অনুকার অব্যয়। এখন দেখো যদি রাত্রে একটা হরর মুভি দেখে, একটা ভূতের মুভি দেখে, তাহলে সে যখন বাইরে বের হবে, টয়লেটে যাবে বা ছাদে যাবে, মনে হবে কি কেউ মনে হয় তাকে দেখছে, কেউ মনে হয় তার পিছনে আছে, একটা ভয় কাজ করে না? তো অনুকার অব্যয়টা মূলত মানুষের মনে অভিন্ন কল্পনা, এই কল্পনা থেকে যেটা এসেছে সেটাই হলো অনুকার অব্যয়। কিন্তু আমরা বইয়ের ভাষায় বলবো যেসব অব্যয় অব্যক্ত ধ্বনির অনুকরণে গঠিত হয় তাদেরকে অনুকার বা ধনাত্মক অব্যয় বলে। যারা ট্রেনে চড়ছো, যারা ট্রেনে চড়ছো, হ্যাঁ, যারা ট্রেনে চড়ছো, ট্রেনে চড়ার সময় যে শব্দ হয় না, ওই শব্দ কি বলবো? আমার নাম মিম। দেখবে যে মিম 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 শব্দটা এমন ভাবে গ্রো হচ্ছে, মনে হবে কি মিমি বলছে। বা তুমি যদি ইট ভাঙার শব্দ দেখো, ইট মেশিন দিয়ে, মানে যে সকল মেশিন ইট ভাঙে না, মনে বলবো আমার নাম তানিয়া, তানিয়া 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 বলবে। অর্থাৎ এটা মানুষের কি একটা কল্পনা, এটা মানুষের কি কল্পনা। তো এটাকে আমরা কি বলবো? এটাই মূলত হলো মানুষের মনের অভিন্ন কল্পনা। তো এখানে এগুলো মনে রাখবে, কি করবা পরীক্ষা আসবে, নিচের কোনটি অনুকার অব্যয়? দেখো তো, ডাক দাও সবাই, ডাক দাও, সবাই ডাক দাও, সেগুলো পড়াচ্ছি। দেখো তো, বজ্রের ধ্বনিকে কি বলা হয়? কর্কর। বজ্রের ধ্বনিকে বলা হয় কর্কর। চুরির শব্দ টুংটাং। স্রোতের ধ্বনি কলকল। তাহলে এখান থেকে পরীক্ষা প্রশ্ন করবে নিচের কোনটি অনুকার অব্যয়? অনুকার অব্যয় হলো কর্কর, টুংটাং, কলকল ও মর্মর, এগুলো হলো অনুকার অব্যয়। এভাবে আসতে পারে বা এভাবে বলতে পারে বজ্রের ধ্বনিকে কি বলা হয়? বজ্রের ধ্বনিকে কি বলা হয়? কর্কর। চুরির শব্দে কি বলা হয়? টুংটাং। স্রোতের ধ্বনিকে বলা হয় কলকল। তারপরে দেখো নুপুরের আওয়াজ ঝুমঝুম। ঝুমঝুম বলা হয় নুপুরের আওয়াজকে। বৃষ্টির তুমুল শব্দ ঝমঝম। সিংহের গর্জন গড়গড়। বাতাসের গতি সনসন। এইভাবে এগুলো পরিচয় বিসর্জন। এবার দেখো একই শব্দ, একই অব্যয় শব্দের বিভিন্ন অর্থে ব্যবহার, এটা খুবই গুরুত্বপূর্ণ। দৃশ্য দাও, দেখো সবাই একটু দেখো 11 নম্বর পেজে, সবাই দেখো 11 নম্বর পেজে দেখো, একই অব্যয় শব্দের বিভিন্ন অর্থে ব্যবহার, এটা তোমরা দাগ দাও একটু ভালোভাবে। তারপরে দেখো যে আমি একটা কথা বললাম না, খেয়াল করে দেখো, আমি একটা ছেলে, তাই না? ছেলে না মেয়ে? অবশ্যই ছেলে, মেয়ে তো না। তাহলে শোনো, আমি যেহেতু একটা ছেলে, আমি কারো সন্তান, কারো ভাই, কারো জামাই, কারো বর, কারো বাবা ইত্যাদি। তাহলে আমি কি আলাদা? তাহলে আমি একজন ব্যক্তি,
দেখো তোমরা একটু, এখানে বিভক্তি এখানে অব্যয় আছে আর, ওদিকে আর যাব না, কি অর্থে? পুনরাবৃত্তি। বলো আর কি চাও? কারণ কি বলবো, নির্দেশ অর্থে। সেদিন কি আর আসবে? আসবে না। সেদিন কি আর আসবে যেদিন তোমরা ক্লাস দেবো অফলাইনে? সেদিন মনে হয় আর আসবে না। হ্যাঁ? তাহলে সেদিন কি আর আসবে, এখানে আরটা কি অর্থে? নিরাশ অর্থে। হ্যাঁ, তারপর দেখো, আর কি বাজবে বাঁশি, বাক্য লঙ্ঘন। আবার দেখো ও এর ব্যবহার, রহিম ও করিম দুই ভাই, সাদা মনে কাদা নাই, সংযোগ অর্থে। আজ বৃষ্টি হতেও পারে, সম্ভাবনা। তাহলে পরে প্রশ্ন করবে আজ বৃষ্টি হতেও পারে, এখানে ও অব্যয়টা কি অর্থে ব্যবহার করেছে? সম্ভাবনা। আশা করি সবাই বুঝতে পেরেছো। 4 নম্বর দেখো, এ বলছে দেখো, একটা 4-এর গলে দেখো, আর একটি মিষ্টি খাও না খোকা, আর একটা মিষ্টি খাও না খোকা, আদর প্রকাশ। তাহলে এভাবে একটা অব্যয় এক এক জায়গাতে এক এক ধরনের অর্থ প্রকাশ করছে। তো তোমরা যারা অনেকে অনলাইন ক্লাস করছো, অনেকে শুয়ে থেকে করছো, কি আরাম। আর আমার দাঁড়িয়ে থাকতে থাকতে আমার মাজা পিঠ ধরে গেল। হয় কি হচ্ছে, কে, কেউ সোফার উপরে বসে থেকে ক্লাস করছে, কেউ শুয়ে থেকে ক্লাস করছে, কেউ, হ্যাঁ, দাঁড়িয়ে থেকে, যার যেভাবে পাওয়া যাচ্ছে। হুম, তাহলে আমি কি বললাম, একই শব্দ বা একই অব্যয় কি এক এক ভাবে ব্যবহার হতে পারে, এটা মনে রাখতে হবে সবাইকে। তাহলে এই ছিল আমাদের আজকের পদ প্রকরণ। পদ, এটা আমি একবার একটু হাইলাইট করব সবার জন্য, সবার জন্য একটু মন দিয়ে সবাই শোনো। আর আমি চাই যে ক্লাসটা যেন এখানেই হয়ে যায়। ক্লাসটা যদি এখানে হয়ে যায় তো তোমার সুবিধা, বাসায় কিন্তু প্রথম মজা লাগবে। হুম, অল্প কথা সিরিয়াস। দেখো, তাহলে পদ প্রকরণ মনে করে রাখতে হবে, পদ প্রকরণ ব্যাকরণের শব্দতত্ত্বের আলোচ্য বিষয়। আর যদি বলা হয় পদ পরিবর্তন, তাহলে বলতে হবে বাক্য তত্ত্বের আলোচ্য বিষয়। পদ হলো মৌলিক শব্দ এবং এক অক্ষর বিশিষ্ট শব্দ। প্রকরণ শব্দকে ভাঙলে পাওয়া যায় প্র যোগ ত্রি যোগ অন। তাহলে প্রকরণ শব্দটিতে একটি উপসর্গ, একটি প্রত্যয় ও একটি ক্রিয়া আছে, সরি ধাতু আছে। সরি মাই মিস্টেক, অনেক কথা বলছি তো। তাহলে প্রকরণে একটি আছে উপসর্গ, একটি ধাতু ও একটি প্রত্যয়। তাহলে পদ কাকে বলে? বিভক্তি যুক্ত শব্দকে পদ বলে। বিভক্তিহীন নাম শব্দকে বলা হয় প্রাতিপদিক। বিভক্তি 7 প্রকার। প্রথমা বিভক্তির অপর নাম খাঁটি বাংলা বিভক্তি। পদ প্রধানত 2 প্রকার, সব্যয় পদ, অব্যয় পদ। যে সকল পদের পরিবর্তন হয় না তাদের নাম হলো সব, কি হয় না, অব্যয়। আর যে সকল পদের পরিবর্তন হয় তাদের নাম হলো সব্যয়। সব্যয় পদ 4 প্রকার। তাহলে পদ মোট 5 প্রকার। তাহলে বিশেষ্য পদ 6 প্রকার, পড়বা ভালোভাবে। তারপরে সর্বনামটা পড়বা, সর্বনামের পুরুষ। তাহলে পুরুষ একটি পারিবারিক শব্দ, তাহলে বিশেষ্য, সর্বনাম ও ক্রিয়া পুরুষ আছে। পুরুষ 3 প্রকার, উত্তম পুরুষ, মধ্যম পুরুষ আর নাম পুরুষ, মনে রাখতে হবে। এরপর আমরা বললাম কি বিশেষ্য। তাহলে বিশেষণ 2 প্রকার, নাম বিশেষণ, ভাব বিশেষণ করবা। আর যেটা বললাম যে একই শব্দ কখনো বিশেষ্য, কখনো বা কি বিশেষণ রূপে ব্যবহার, সেটা ভালোভাবে মনে রাখতে হবে। এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য খুবই ইম্পর্টেন্ট। আর এটা বললাম পদ পরিবর্তন, এই পদ পরিবর্তনটা ঢাকা ইউনিভার্সিটিতে প্রচুর পরিমাণে আসে। এখন দেখো, এখন আমরা যেটা পড়বো সেটা হলো বাচ্য ও বাচ্য পরিবর্তন, সো মাচ ইম্পর্টেন্ট। বাচ্য ও বাচ্য পরিবর্তন।
Yes, yes. দেখুন, আমাদের শেষ ব্যাকরণ টপিক বাচ্য বাচ্য প্রকরণ। এটা কিন্তু ম্যাক্সিমাম ছেলেমেয়ের সমস্যা। এটা একটু আমি যতটুকু পারি চেষ্টা করব। দেখুন, বাংলায় বলছি আমরা বাচ্য, ইংলিশে বলবো আমরা ভয়েস। বাংলায় বাচ্য, ইংলিশে ভয়েস। বাচ্য তিন প্রকার: কর্তৃবাচ্য, কর্মবাচ্য, আর নাম কি ভাববাচ্য। কিন্তু ভয়েস হলো দুই প্রকার, একটা হলো অ্যাক্টিভ, আর কি প্যাসিভ। তাহলে আমরা বাংলায় বলছি বাচ্য, আর ইংলিশে আমরা কি বলবো? ভয়েস। বাংলায় বাচ্য, ইংলিশে ভয়েস। তাহলে বাচ্য হলো তিন প্রকার: কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য। ভয়েস দুই প্রকার: অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস। এখন পরীক্ষায় প্রশ্ন আসবে বাচ্য কাকে বলে। তাহলে বাচ্য অর্থ হলো বক্তব্য। বাচ্য অর্থ বক্তব্য। বাচ্য অর্থ বক্তব্য। বাচ্য দুই প্রকার, তিন প্রকার: কর্মবর্তী বাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য। আর ভয়েস দুই প্রকার: অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস। তাহলে বাচ্য অর্থ হলো বক্তব্য। তাহলে বাচ্য কাকে বলে? বাক্যের বিভিন্ন ধরনের প্রকাশ ভঙ্গিকে আমরা কি বলবো? বাচ্য বলবো। বাচ্যের বিভিন্ন ধরনের প্রকাশ ভঙ্গিকে, বাক্যের বিভিন্ন ধরনের প্রকাশ ভঙ্গি আমরা কি বলবো? বাচ্য বলবো। এটা মনে রাখতে হবে। তার আগে দেখো, একটা ফরম্যাট দেখো। ইংরেজি বাক্যে, ইংরেজি বাক্যে প্রথমে বসে সাবজেক্ট, পরে ভার্ব, পরে কি বসে? অবজেক্ট। যেমন আমি যদি লিখি আই ইট রাইস, আই ইট রাইস, আমি ভাত খাই। আই ইট রাইস, আমি ভাত খাই। আর এটা বাংলাতে কি হবে? বাংলা বাক্যে প্রথমে বসে কর্তা, তারপরে কর্ম, তারপরে ক্রিয়া। তাহলে আই ইট রাইস, এটা যদি বাংলা পরিমাণ কি হবে? আমি ভাত খাই। এটা সবাই লেখো, একটু সবাই লেখো, সবাই লেখো। তাহলে ইংরেজি বাক্যে প্রথমে থাকবে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। যেমন আই ইট রাইস। কিন্তু বাংলাতে প্রথমে থাকে কি? কর্তা, তারপরে কর্ম, তারপরে ক্রিয়া। যেমন আমি ভাত খাই। তাহলে আমরা ইংলিশে বলছি সাবজেক্ট, ইংলিশে সাবজেক্ট, বাংলায় কি? কর্তা। ইংলিশে ভার্ব, বাংলায় ক্রিয়া। ইংলিশে অবজেক্ট, বাংলায় কর্ম। তাহলে ইংরেজি বাক্যে ভার্ব থাকে সাবজেক্টের পরে, কিন্তু বাংলা বাক্যে ক্রিয়া থাকে বাক্যের শেষে। মনে থাকবি? দেখো, সবাই যে আমাকে কত গালাগালি করছে মনে মনে, এই দেখো, দেখো। তাহলে এটা ক্লিয়ার? তাহলে ইংরেজি বাক্যে সাবজেক্ট থাকে শুরুতে, বাংলা বাক্য সাবজেক্ট থাকে শুরুতে। কিন্তু ইংরেজি বাক্যে সাবজেক্ট থাকে মাঝখানে, বাংলা থাকে শেষে। ও সরি, অনেক কথা বলছো, দুই একটা কথা মিস্টেক হয়ে যেতে পারে, একটু ক্ষমা দৃষ্টিতে দেখবা। তাহলে ইংলিশে বলছি কি ভার্ব, ভার্ব থাকে সাবজেক্টের মাঝে, বাংলা কথা থাকে বাক্যের শেষে। এটা মনে রাখতে হবে। এই হলো পার্থক্য। আর ইংরেজিতে অবজেক্ট থাকে শেষে, বাংলায় অবজেক্ট বা
অবজেক্ট সেটাই কর্ম, যেটাই ভাব সেটাই ক্রিয়া, যাহা লাঠি তাহাই বাস। এখন আমি সহজ ভাবে তোমাকে পড়াবো, বা সহজ ভাবে দেখো, কর্তা যোগ কর্ম যোগ ক্রিয়া। যদি বস্তুটা এরকম যে কর্তা আছে, কর্ম আছে, ক্রিয়া আছে, তাহলে সেটা হলো কর্তৃপক্ষ। হলো কর্তৃপক্ষ। কর্ম প্লাস ক্রিয়া, তাহলে সেটা হলো কর্ম বাচ্য। কর্তা প্লাস ক্রিয়া, কর্তা প্লাস ক্রিয়া, সেটা হবে ভাব বাচ্য। তাহলে যদি কোনো বাক্যে কর্তা আছে, কর্ম আছে, ক্রিয়া আছে, তিনটাই আছে, মানে কি হ্যাপি ফ্যামিলি, বুঝছো? কর্তাকে হাজবেন্ড, কর্মটা আমরা ধরে নেব ওয়াইফ, আর ক্রিয়াটা কি সন্তান, হ্যাপি ফ্যামিলি। তাহলে যদি কোনো বাক্যে কর্তা থাকে, কর্ম থাকে, ক্রিয়া থাকে, তিনটাই আছে, সেটা কি হবে কর্তৃপক্ষ। আর যদি কখনো কর্ম ও ক্রিয়া থাকে তাহলে তার নাম হলো কর্মবাচ্য। আর যদি কর্তা এবং ক্রিয়া থাকে তাহলে তার নাম হলো ভাববাচ্য। এইটুকু মনে রাখতে হবে, তাহলে সবগুলো ইজি হয়ে যাবে। দেখো, যেমন যদি আমি এটা লিখি যে আমি ভাত খাই, আমি ভাত খাই, তাহলে এখানে কি আছে? কর্তা আছে, কর্ম আছে, ক্রিয়া আছে, তাহলে এটা কোন বাক্য? কর্তৃবাচ্য। তাহলে এটা কোন বাচ্য? কর্তৃবাচ্য। তাহলে কর্তা আছে, কর্ম আছে, তাহলে কর্তৃবাচ্য। এখন আমি লিখলাম যে ভাত খাবো, কি হবো? ভাত খাবো। তাহলে এখানে কি কর্ম আছে, ক্রিয়া আছে, কিন্তু কর্তা আছে নাই, এটা কি হবে ভাববাচ্য। আর যদি যদি আমি লিখি যে আমার খাওয়া হবে না, আমার খাওয়া হবে না, মানে এবার তো এবার কি কর্তা আছে কিন্তু কোন কর্ম আছে? কি খাওয়া হবে না, কোন কর্ম আছে নাই, এটার নাম হবে কি ভাববাচ্য। লেখো, তাহলে কর্তা, কর্ম এবং ক্রিয়া যদি তিনটাই থাকে তাহলে তার নাম হলো কর্তৃবাচ্য। যদি কর্তা না থাকে, কর্ম থাকে, তাহলে তার নাম হলো কর্মবাচ্য। যদি কর্ম না থাকে, কর্তা ক্রিয়া থাকে, তাহলে তার নাম কি ভাববাচ্য। আশা করি এটা সব বুঝতে পারছো, এটা সব একটু কষ্ট করে লিখে নাও। কর্তা, কর্ম, ক্রিয়া তিনটাই থাকলে তার নাম কর্তৃবাচ্য। কর্ম এবং ক্রিয়া থাকলে কর্মবাচ্য, এবং কর্তা এবং ক্রিয়া থাকলে ভাববাচ্য। এটা সবাই লিখে নাও। আমি হ্যাঁ 1 মিনিট মিনিট বিরতি দিলাম, 1 মিনিট। মনে রাখবে যে ইংলিশে বলা হয় ভয়েস, বাংলাতে বলা হয় বাচ্য। ভয়েস দুই প্রকার, বাচ্য তিন প্রকার, কর্মবাচ্য, কর্তৃবাচ্য, ভাববাচ্য। যদি কর্তা, কর্ম, ক্রিয়া তিনটাই থাকে তাহলে তার নাম হলো কর্তৃবাচ্য। যদি কর্তা না থাকে, কর্ম এবং ক্রিয়া থাকে, তাহলে তার নাম কি কর্মবাচ্য। আর যদি কর্ম না থাকে, শুধু কি থাকে কর্তা এবং ক্রিয়া, তাহলে তার নাম কি ভাববাচ্য। কিন্তু এক্ষেত্রে মূল বিষয় দেখো, মনে করো অনেকের বাবা আছে, আবার অনেকের কি বাবা নাই, আবার কারো এরকম আছে না বাবার থেকেও বাবা নাই। তোমরা কি আমার কথাটা বুঝতে পারছো? মানে এরকম যে অনেকে বাবা আছে, ওকে,
থেকেও নাই, তার মানে তো অবশ্যই বুঝতে পারছো কেন বলছেন বাবা থেকেও নাই। হ্যাঁ? তো এখন বিষয়টা হলো যে সব ক্ষেত্রে কর্তা থাকবে এরকম না। হ্যাঁ, আমি বললাম না কর্ম কি হবে, কর্ম এবং ক্রিয়া হবে, কিন্তু এখানে বিষয়টা হলো যে সব সময় কর্ম থাকবে ঠিক আছে, কিন্তু কখন কর্তাও থাকবে, কর্তা থাকবে কিন্তু কি বললাম বাবা থেকেও নাই। আবার এরকম হয় না যে কর্মকর্কে মেন প্রভাব কার কর্মের, কর্তন কাজ নাই। এখন ধরো যে মেয়েরা কাজ করে, কষ্ট করে কাজ করছে, তার হাজবেন্ড অলস কুড়ে ঘরে বসে থাকে, সে কি বললো ওরকম স্বামী আমার থাকাও যা না থাকাও যা। তো এখন মেন বিষয়টা হলো কর্ম, মানে কর্তা মুখে থাকবে না, কি থাকবে কর্ম ক্রিয়া থাকবে। কিন্তু যদি কখনো কর্তা থাকে, থাকতে পারে কিন্তু এর কোনো ভূমিকা থাকবে না। আমরা এইভাবে চেঞ্জ করবো। হ্যাঁ, আর তোমরা প্রত্যেক যেটা করবা, দেখো কর্তৃবাচ্যের বৈশিষ্ট্য আছে না, কর্তৃবাচ্যের বৈশিষ্ট্য, কর্মবাচ্যের বৈশিষ্ট্য, এখানে দেখো বৈশিষ্ট্য এটা মুখে রাখবা। দেখো কর্তৃবাচ্যের বৈশিষ্ট্য আসো, দেখো ক নম্বর হচ্ছে দেখো কি কর্তৃবাচ্যে ক্রিয়াপদ সর্বদাই কর্তা অনুসারী হবে। কি কি হলো, কেমন বন্ধ হয়েছে নাকি? এই ইকবাল, এই ক্যামেরা চার্জ শেষ, এই ক্যামেরার ব্যাটারি চার্জ শেষ, তোমরা একটু এক মিনিট থামো। হ্যাঁ, একটু এক মিনিট অপেক্ষা করো, আমি একটু রেস্ট নিই এক মিনিট। দেখা যায় যায় ভালো লাগে লাগে। আর তোমাদের ইকবাল ভাই অনেক স্মার্ট হ্যান্ডসাম, হ্যাঁ, মাথায় লাল ক্যাপ, আমার তো চুল না, আমি যদি স্মার্ট হতে পারি না। হ্যাঁ, দেখো অবশ্যই এখন ধরো মামুন ভাইও নামী পরিচালক, কাজে পরিচালক কিন্তু ইকবাল ভাই। হ্যাঁ, দেখো এখন যে বিষয়টা হলো যে তোমরা পড়তি বাচ্চার বৈশিষ্ট্যটা পড়ো তো সবাই, সবাই আমার সামনে শুনতে পাচ্ছি না, সবাই আর সামনে নাও, নিয়ে পড়ো আমার সাথে পড়ো। দেখো পড়তি বাচ্চার বৈশিষ্ট্য, পড়তি বাচ্চে ক্রিয়াপদ সর্বদাই কর্তা অনুসারী হবে। তাহলে যে সংসারে স্বামী ইনকাম করে সেই সংসারে স্ত্রী স্বামীর অনুগত হয়। কর্তৃবাচ্যের কর্তায় প্রথম আবার শূন্য বিভক্তি হবে, কিন্তু কর্মে কি হবে দ্বিতীয়া ষষ্ঠী বা শূন্য বিভক্তি হবে। তাহলে যদি কোনো বাক্য পায় যে বাক্যের কর্তায় কোনো বিভক্তি নাই কিন্তু কর্মে কি আছে দ্বিতীয়া বা ষষ্ঠী বিভক্তি আছে, তাহলে চোখ বন্ধ সেখানে কি দিল কোন বিভক্তি, সরি কোন বাচ্য করবাচ্য। তাহলে করবাচ্যে, করবাচ্যে ক্রিয়াপদ সর্বদাই কর্তার অনুসারী হবে প্রথম শর্ত, এবং কর্তাতে কোনো বিভক্তি থাকবে না, কিন্তু কর্মে কি থাকবে বিভক্তি থাকবে, কি দ্বিতীয়া বা ষষ্ঠী। তাহলে দ্বিতীয় মানে কোনটি, কে রে, ষষ্ঠী মানে কি র এ, এই চারটা বিভক্তি থাকতে পারে। তাহলে মনে রাখতে হবে কর্তৃবাচ্যে কর্তায় কোনো বিভক্তি থাকবে না, কিন্তু কর্মে কি থাকবে কে রে র এ, এটা মনে রাখতে হবে। আর যেটা পরবাচ্য, এবার বলো তো যে সংসারে স্ত্রী ইনকাম করে হাজবেন্ড বসে থাকে, সেই সংসারে স্ত্রীকে হাজবেন্ড মূল্য দেয় দেয় না, না কোন ক্ষেত্রে দেয়। তার মানে কি ওখানে স্ত্রী প্রধান, মেন কথা হলো একটা সংসারে যে ইনকাম করবে সেই প্রধান। তাহলে যখন কর্তা প্রধান সেটা কি কর্তৃবাচ্য, আর যখন কর্মই প্রধান তখন সেটা কি কর্মবাচ্য। তাহলে দেখো কর্মবাচ্যের কর্মে কি থাকবে প্রথমা বা তৃতীয়া বিভক্তি, কর্মবাচ্যের কর্মে কি থাকবে, কর্মবাচ্যের কর্মে প্রথমা, কর্তা কি থাকবে তৃতীয়া বিভক্তি ও দ্বারা দিয়ে কর্তৃ। আচ্ছা, এখন আজ বললাম না যে থাকবে, অনেক সময় থাকবে, থাকতে পারে, হ্যাঁ, বিষয় বুঝতে হবে। কিন্তু তোমাদের এখান থেকে পরীক্ষা আসবে যে কর্মবাচ্যের কর্তা কোন বিভক্তি হয়, কর্মবাচ্য
সেটা করতে পারছো। পিছটা উল্টাও সবাই, পিছটা উল্টাও, উল্টে 12 নম্বর পেজে আসো, 12 নম্বর পেজে আসো। এবার দেখো ভাববাচ্যের বৈশিষ্ট্য, যেটা বললাম ভাববাচ্যের বৈশিষ্ট্য হলো কোনো কি থাকবে না, কর্ম থাকবে না, এবং ভাববাচ্যে সমার্থকটা কি কর্তায়, এটা কি হবে কর্তার সাথে অন্তুস্থ বা র যুক্ত হবে, এটা মনে রাখতে হবে। কর্মবাচ্যে সবে কি হবে অন্তুস্থ বা র, অর্থাৎ অন্তুস্থ যদি নাও হয় রটা বেশিরভাগ ক্ষেত্রে হবে। যেমন আমি লিখলাম আমি, তাহলে এটা যদি ভাব বাচ্চে যায় তখন হয়ে যাবে কি আমার। আমি লিখলাম তুমি, এটা যদি ভাব বাচ্চে চলে যায় তখন হয়ে যাবে কি তোমার, এইভাবে। যদি থাকে সে, হয়ে গেল কি তার, এইভাবে র আসবে সবসময়। তাহলে মনে রাখবো যে ভাব বাচ্চে সবসময় কি আসবে কর্তায় র আসবে এবং কোনো কর্ম থাকবে না। একটা কথা সবাই লিখে রাখো, কর্ম বাচ্য, কর্মবাচ্য থেকে কখনো, কর্মবাচ্য থেকে কখনো ভাব বাচ্য হয় না, এটা মনে রাখবা। কারণ কর্মবাচ্যে কি থাকে না, কর্ম থাকে না, এর জন্য কর্মবাচ্য থেকে কখনো ভাব বাচ্য হয় না। তাহলে লিখে লিখে নাও, লিখে রাখা আসবে, কর্মবাচ্য থেকে কখনো ভাব বাচ্য হয় না, হবে না। লেখো, কর্মবাচ্য থেকে কখনো ভাব বাচ্য হয় না। এমনি নিচে দিলাম। দেখো এখন যে পরিবর্তনগুলো আছে না, তুমি একটু খেয়াল করো তো পরিবর্তনগুলো সবাই। কর্তৃ বাচ্য থেকে কর্মবাচ্য, তাহলে দেখো তো বিদ্যানকে সকলেই আদর করে, তাহলে আমি কি বললাম যে যদি এখানে দেখো বিদ্যানকে, এখানে কর্তা কিন্তু সকল, এখানে কর্তাকে সকল, কিন্তু একটু আলাদা আছে দেখো বিদ্যানকে, তাহলে এখানে কর্তা হলো সকল, আর এর কর্ম কোনটা বিদ্যান। তাহলে আমি বলেছিলাম যে যদি কর্তায় কোনো বিভক্তি না থাকে, কর্মে যদি কি থাকে দ্বিতীয় বা ষষ্ঠী থাকে, মানে কি কে রে র এ, তাহলে সেটা কোন বাচ্চা হবে, চোখ বন্ধ করে কর্তৃবাচ্য। বিদ্যান কে, অর্থাৎ কর্মতে কে আছে, কর্মতে কে রে র এ, এই চারটা থাকলে সেটা কোন বাচ্চ, কর্তৃবাচ্য, এক ব্যাগে শেষ হবে। তাহলে আমি যখন কর্তৃবাচ্য থেকে কর্ম বাচ্চা যাব, কর্তৃবাচ্য থেকে যখন আমি কর্ম বাচ্চা যাব তখন কি হবে, তখন কর্তায় কি হবে তৃতীয় বিভক্তি আসবে, কর্তা কি হবে তৃতীয় বিভক্তি আসবে। এবার দেখো খেয়াল করতো বিদ্যান সকলের দ্বারা, তাহলে এখানে এখানে কর্তা কোনটা সকল না, তাহলে দ্বারা দিয়া কর্তৃক, দ্বারা দিয়ে কর্তৃক, এগুলো সব কি তৃতীয় বিভক্তি। তাহলে কর্তায় যদি কোনো বিভক্তি না থাকে এবং কর্মে যদি কি থাকে কর্মে দ্বিতীয় বা ষষ্ঠী, তাহলে সেটা হবে কর্তৃবাচ্য। আর যদি কর্মে, যদি কর্মের কর্তা যদি তৃতীয় বিভক্তি চলে আসে তাহলে সেটা কি যাবে কর্মবাচ্য। এইবার দেখো খোদা তাআলা বিশ্ব জগৎ সৃষ্টি করেছে, বিশ্ব জগৎ খোদা তাআলা কর্তৃক সৃষ্টি হয়েছে। তোমরা এইভাবে পড়বে, আশা করছি পারবে ইনশাআল্লাহ। হ্যাঁ, তোমরা এবার 13 নম্বর পেয়ে যাও, 13 নম্বর পেয়ে যাও, 13 নম্বর পেয়ে যাও, যেটা পড়ে খুবই আসে, কর্ম কর্তৃবাচ্য, কর্ম কর্তৃবাচ্য, এর পরে খুব আসে, ত্রিশা দাও, কর্ম কর্তৃবাচ্য। শোনো পরীক্ষাতে আসবে কি জানো, যে একটা বাক্য দিবে, যে ধরো ধরো আমার যাওয়া, আমি বললাম তোমরা 13 নম্বর পেজে, 13 নম্বর পেজে, 13 নম্বর পেজে দেখো নিচে আছে দেখো
এই যে বাম পাশে কলামের নিচে কর্ম কর্তৃবাচ্য, এখন দেখো কর্ম কর্তৃপক্ষ কাজটা কি দেখো, যে কর্তাকে প্রাধান্য না দিয়ে, কর্তা কি হচ্ছে প্রাধান্য দিচ্ছে না, মানে কিছু মেয়ে আছে না স্বামীকে স্বামী বলে মনে করে না, আছে না ওরকম মনে করো, যখন কর্তাকে প্রাধান্য না দিয়েই কর্ম নিজের কাজ নিজেই করবে, তো তার নাম কি কর্ম কর্তৃপক্ষ। তাহলে অনেক সময় আমরা বলি না যে থাক তোকে আর এই কাজটা করা লাগবে না, আমি নিজের কাজ নিজেই করছি। তাহলে যখন আমরা কর্তাকে প্রাধান্য দিব না, কর্তাকে কর্তাকে প্রাধান্য না দিয়ে, কর্তাকে প্রাধান্য না দিয়ে টাটা বাই বাই সি ইউ, তাহলে কর্তাকে প্রাধান্য না দিয়ে কর্ম যখন নিজের কাজ নিজেই করবে, তার নাম কি কর্ম কর্তৃপক্ষ। এবং এখানে কোনো কর্তা থাকবে না। দেখো কাজটা ভালো দেখায় না, বাঁশি বাজে, পচা বাঁশ, ফুলটা ফুটিলো, সুতি কাপড় অনেক, এরকম কর্তা আছে? তাহলে যখন কোনো কর্তা থাকবে না, কর্ম নিজের কাজ নিজেই করবে, তার নাম কি কর্ম কর্তৃপক্ষ। সবাই রুমে গিয়ে একটু ক্লাস 9-10 বই আছে না, সবার কাছে বলেছি লেকচার শিট পড়বা, তবে সব সাধকের বড় সাধক আমার দেশের চাষা, দেশ মাতারি মুক্তিকামী, একটা কবিতা আছে না ওরকম, সব সাধকের বড় সাধক, সব বইয়ের বড় বই ক্লাস 9-10 বাংলা ব্যাকরণ পড়তে, যে যে বই পড়ো ভাই কোনো লাভ নাই, আমি তাহলে কোন বই পড়তে হবে ক্লাস 9-10 পড়তে। তাহলে তোমরা যখন আমাদের কোচিং লেকচার পড়বা, এটা করার আগে তোমার প্রথম কাজ কি, বাংলা 9-10 বাংলা ব্যাকরণ বোর্ড বইটা 9 বাংলা পড়বা, তারপর ইন্টারমিডিয়েটের গদ্য পদ্য উপন্যাস লাইন বাই লাইন পড়বা, তারপরে আসবে আমাদের লেকচার শিটে আসবা, এটা তোমার জন্য ভালো হবে। তাহলে সব বইয়ের বড় বই কোন বই ক্লাস 9-10 পড়বে। শুধু মনে রাখবা যে যদি দেখো যে কোন বাক্যে কর্তা আছে কর্ম আছে তিনটে আছে, এই দুটো পড়তে পারছো পারছো, আর যদি দেখো কি আছে কর্তা নাই কর্ম আছে, কর্ম পাচ্ছ, কিন্তু কর্তা আছে কিন্তু কর্তা কি আছে তৃতীয়া বিভক্তি, তাহলে তার সাথে কি কর্ম পাচ্ছ, মানে মেইনলি হলো কর্ম আছে ক্রিয়া আছে। চোখ বন্ধ করে কি দেবো, চোখ বন্ধ করে হবে একের কর মানে কি কর্ম পাচ্ছ, কিন্তু কর্তা আছে, কিন্তু সে কর্তা কি আছে তৃতীয়া বিভক্তি, থাকলেগা ঠিক আছে। এখন ধরো আমার ওয়াইফ আমাকে মানে না, বলো তুমি অনেক অনেক টাকা ইনকাম করো, যখন তুমি অনেক টাকা ইনকাম করতে পারবা তখন তোমার কথা শুনবে, তাহলে এখন আমি টাকা ইনকাম করতে পারি না, আমি দাম দেয় না, কিন্তু যখন আমি টাকা নিয়ে আসবো তখন দাম দেবো। তাহলে কর্ম বাচ্চে কর্তা থাকবে না, কিন্তু যদি কর্তা আসে তাহলে কি থাকবে তৃতীয়া বিভক্তি থাকবে। আশা করি বুঝতে পারছি। তো আর এরপরে দেখো যে তোমাদের যেটা আছে দেখো, নিম্নের প্রশ্নের উত্তর নিজ নিজ খাতায় লিখে ক্লাসে জমা দিতে হবে, যেহেতু ক্লাস এখন শর্টে চলে গেছে, হ্যাঁ, আর আমার মনে হয় না যে আর ক্লাস হবে, তবে একটু মনে রাখো ক্লাস সশরীরে না হওয়ার সম্ভাবনা বেশি, যে যতটুকু পারো পড়ে নাও, আর যদিও বা সশরীরে নেওয়া যায় তখন কি হবে, দেওয়ালে পিঠ থেকে যাবে, হয়তো অ্যাডমিশন শুরু হয়ে যাবে 15 দিন আগে, 10 দিন আগে বা 20 দিন আগে, তখন কি দেওয়ালে পিছিয়ে গেছে এই সময়। আর এখন যদি অনলাইনে যতটুকু হোক চেষ্টা করো, কারণ ক্লাসরুমে পড়া কখনোই অনলাইনে হবে না, ক্লাসরুমে পড়া অনলাইনে পড়া অনেক পার্থক্য আছে। অনেকে বললো ভাইয়া আমার তো ভাই নেটওয়ার্ক ছিল না, ভাই একটু আরেকবার রিপিট করেন না, ভাই আমি তো বুঝতে পারিনি, ভাই আরেকবার বলেন না, সম্ভব এই যে নট পসিবল। দেখো পদ কাকে বলে, বিভক্তি যুক্ত শব্দকে কি বলে, পদ কোন তত্ত্বের আলোচ্য বিষয়, পদ মূলত গঠন পদ কি কি, সব্যয় পদ, সুন্দর যা আছে সব পড়বে এগুলো। বিষয়টা আমি তোমাদেরকে একটা প্রশ্ন কমন দিয়ে দিচ্ছি, সেটা হলো 52 দিনগুলি বঙ্গবন্ধুর
শেখ মুজিবুর রহমান থেকে একটা প্রশ্ন আসবে 100 এ 100। সবাই লিখে রাখো, আমি গ্যারান্টি দিয়ে দিলাম, যদি না পাও আমার নামে মামলা করে দিবা। যে ভাই বলেছিল পাবা, আমরা পাইনি, মামলা করে দিবা। কারণ সম্প্রতি কিন্তু বঙ্গবন্ধু ভাস্কর্য ভাঙানোটা তোলপাড় চলছে। যেহেতু এটা তোমরা শিওর থাকো, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় 52 দিনগত একটা প্রশ্ন দিবেই দিবে 100%, এটা তোমরা শিওর থাকো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের পড়া হলো কি 52 দিনগুলো। শেখ মুজিবুর রহমান সর্বাঙ্গে ব্যথা ওষুধ দিব কোনটা, একটা কথা বলা হয়, হ্যাঁ ভারত করতে পাবা। তো এটা সবটাই ইম্পর্টেন্ট, দেখাবো কোথায়। যেহেতু বললাম 52 দিন কথা একটা প্রশ্ন আসবে আসবে আসবে, শিওর থাকো আসবে, যেহেতু এটাকে বাদ দেওয়া যাবে না। মুজিব বর্ষ, তাও মুজিব বর্ষ মাথায় রেখো, মুজিব বর্ষ আছে কিন্তু দেখো, মুজিব বর্ষ মাথায় রেখো, তাহলে মুজিব বর্ষ 52 দিন ধরে আসবেই, শিওর থাকো। তাহলে আমি একটা প্রশ্ন 100% কমন দিয়ে দিলাম কি 52 দিনগুলো। আর পদ প্রকরণ থেকে পূর্বা একই পদ, কখনো বিশেষ্য কখনো সর্বনাম, পদ পরিবর্তন ভালোভাবে পড়বা। এখন তোমাদের মিউট তুলে দেওয়া হবে, এখন সবাই চিল্লাচিল্লি শুরু করবা, তাবরক দেওয়া হবে। হ্যাঁ রেডি? দেখো এবার প্রশ্ন কি হবে, শোনো। ক্লাসরুমে যেটা হয় কি জানো, ক্লাসরুমে মনে করো একসাথে ক্লাস করছে 200 জন। আমি যখন ক্লাসে বলবো এই কারো কোনো সমস্যা আছে, তখন একজন হাত তুলবে, তখন আমি বলবো এই দাঁড়াও প্রশ্ন করো। যখন একজনকে দাঁড়াতে বলছি, বাকি 99 জন দেখছে যে একজন দাঁড়িয়েছে প্রশ্ন করছে, তাহলে আমার চুপ থাকে। যখন অর্ধেক হয়ে গেল, আর কার প্রশ্ন আছে ভাই আমার, এই দাঁড়াও। আর এখানে কি হচ্ছে আপনাদের দেখতে পাচ্ছি না, সবাই একসাথে প্রশ্ন করছে। তো এর জন্য একটু ধীরে সুস্থে করো। এইবার ওই মিউটটা তুলে দাও, মিউটটা তুলে দাও। ওই মিউটটা তুলে দাও, ঝগড়া করি একটু। মানে এখন তো সব মানে মানে চিল্লাচিল্লি করবে, ওরে খুদে আমার কপাল দেখা দিচ্ছে, ক্যামেরাটা না থাকছে না। ওই ভাই আসসালামু আলাইকুম। হ্যালো ভাইয়া, আসসালাম আলাইকুম। বুঝি নাই কেমন আছো? মন খুলে তো হাত নেই ভাইয়া আপনি, আমার সাউন্ডটা শুনে যাচ্ছেন না, কত কিছু আমার থেকে পাঁচ 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 ভাই পাঁচ পাঁচ নাম্বার বিজেশনের অতিশায়ন আচ্ছা দেখো। আচ্ছা সরি ভাই, এটা আমি খেয়াল করিনি, হ্যাঁ আমরা লাভ দিতে দেখি তো। এখন বিশেষণ অতিশান 300 দাও, বিশেষণের অতিশান খুবই ইম্পর্টেন্ট, 300 দাও সবাই। সরি ভাই, ওই যে তোমার ওই যে আমি যখন স্ক্রিন শেয়ার করলাম না, ওই স্ক্রিন শেয়ার করতে গিয়ে স্ক্রিন হয়ে গেছে। তারপর দেখো একটা আছে নির্ধারক বিশেষণ, খুবই গুরুত্বপূর্ণ, নির্ধারক 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 বিশেষণ, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ, এটা আমরা পড়বো। আর একটা পড়বো বিশেষণের অতিশায়ন। দেখো এই কথা বলো না, এই ব্যাচে যে শোনো, এই ব্যাচে যেগুলো আমার প্রথমে স্টুডেন্ট ছিল তারা খুবই ভালো ছিল, ওদেরকে আমি কখনো আমি আনমিউট করা লাগেনি, ওদেরকে গল্প করেছি, পড়াইছি, প্রশ্ন করছি। কিন্তু এই যে কিছু মানে পরবর্তী কিছু মানে দামড়া গুরু বুঝো, দামড়া গুরু বুঝো, অনেক কিছু ছেলে মেয়ে এসে খুবই বিশৃঙ্খলা করছে। তো হ্যাঁ একটু কষ্ট করে পড়ে দেখো। নির্ধারক বিশেষণ, আমি কিন্তু দ্বিরুক্ত শব্দ পড়াইছিলাম, দ্বিরুক্ত শব্দ অর্থাৎ কোন শব্দ যদি পরপর দুইবার বসে, অর্থাৎ কোন বিশেষণ যদি পরপর দুইবার বসে, তাহলে তাকে বলবো আমরা নির্ধারক বিশেষণ। শেষ একবারে কোন, এই সবাই 5 নম্বর পেজ বের করো, একটা স্পিড
আছে নির্ধারক বিশেষণ আর বিশেষণ অতিশায়ন। তাহলে ধরো কোনো বিশেষণ যদি পরপর দুইবার বসে তাহলে সেটাকে বলবো আমরা নির্ধারক বিশেষণ। এক প্যাকেজ শেষ। যেমন রাশি রাশি ধান, বড় বড় গাছ, এগুলোকে বলবো আমরা নির্ধারক বিশেষণ। কৃষ্ণচূড়া, লাল লাল ফুল। আচ্ছা, কোনো উদাহরণ দেওয়া লাগবে না। ছোট ছোট মাছ। বিশেষণের অতিশায়নটা দেখো, বিশেষণের অতিশায়নটা দেখো। অতিশায়ন জিনিসটা কি ভাই? বিশেষণ দ্বারা দুইটি ব্যক্তির মধ্যে তুলনা করবে সেটাকে বলবো আমরা বিশেষণের অতিশায়ন। ভাই অতিশায়নটা কি? অতিশায়ন বলতে বোঝায় যে সকল বিশেষণ দ্বারা দুই বা ততোধিক ব্যক্তি, বস্তু বা স্থানের মধ্যে কি তুলনা করা বোঝায়, এটাকে বলবো আমরা বিশেষণের অতিশায়ন। ভাই অতিশায়নটা কি? এখন এই অতিশায়ন দুই প্রকার, একটা হলো বাংলা শব্দের অতিশায়ন, আরে ভাই একটি হলো তৎসম শব্দের অতিশায়ন। এখন দেখো, যদি তুলনা করতে গিয়ে থাকে যে হতে, থেকে, চেয়ে, অপেক্ষা, হইতে, এগুলো দেখো হতে, থেকে, চেয়ে, অপেক্ষা, হইতে, এগুলো থাকলে তাকে আমরা বলবো বাংলা শব্দের অতিশায়ন। হতে, থেকে, চেয়ে, অপেক্ষা, হইতে, এগুলো থাকলে বলবো আমরা বাংলা শব্দের অতিশায়ন। রহিমের থেকে করিম ভালো, এটা কি উদাহরণ? বাংলা অতিশায়ন উদাহরণ। আর যদি তর এবং তম থাকে, তর ও কি তম, তর তম থাকলে তার নাম হবে তৎসম শব্দের অতিশায়ন। আর কিছু লাগবে না। তাহলে একই বিশেষণ যদি দুইবার বসে তার নাম হলো নির্ধারক বিশেষণ। আর যদি দুইটি বিশেষণ, যদি কোনো বিশেষণ যদি দুইটি ব্যক্তি, বস্তু বা স্থানের মধ্যে তুলনা করে তাহলে আমরা বলবো বিশেষণের অতিশায়ন। অতিশায়ন দুই প্রকার, বাংলা শব্দের অতিশায়ন, তৎসম শব্দের অতিশায়ন। তাহলে যখন হতে, থেকে, চেয়ে বোঝাবে তখন তাকে আমরা বলবো বাংলা শব্দের অতিশায়ন। আর তর এবং তম থাকলে তৎসম শব্দের অতিশায়ন। আচ্ছা, আর দেখো তৎসম শব্দের অতিশায়ন উপরে দেখা আছে বাংলায় শব্দ করো। তৎসম শব্দের অতিশায়ন উপরে দেখো বাংলা অতিশায়নে কখনো কখনো ষষ্ঠী বিভক্তি যুক্ত হয়। র, এই মাটি সোনার বাড়া, এই মাটি সোনার বাড়া। তাহলে এখানে সোনার, সোনার। আরে ভাই কি সমস্যা বললাম এগুলো না রে? হতে, থেকে, চেয়ে, অপেক্ষা যুক্ত হলে বাংলা অতিশায়ন, কিন্তু সবাই মিউট করো। র যুক্ত হয়ে অতিশায়ন হয়। এটা 30 দাও, এটা খুব ইম্পর্টেন্ট। এই মাটি সোনার বাড়া। তো যাই হোক, যে প্রশ্নটা করেছো তাকে অনেক অনেক ধন্যবাদ ভাই। কোনটা ভাই আরেকবার বলেন? এগুলো কোনটা পৃষ্ঠা দেব? আমি কত বললাম পৃষ্ঠা? 5 নম্বর পৃষ্ঠা দেখো, তৎসম শব্দের অতিশায়ন। উপরে দেখো একটা উদাহরণ আছে, দেখো এই মাটি সোনার বাড়া। 5 নাম্বার পেজ। 5 নম্বর পেজে ডান কলম দাও। গান কালাম। ঠিক আছে ভাইয়া। ভাই দেখছি। বাড়া অর্থ কি? ভাই দেখেন না, দেখছি। ছেলেটা বেশি বকে। ভাইয়া এই কে? প্রতিদিন কি? হ্যাঁ ভাইয়া। আমি তোমাকে ওখানে বলিনি, আমি শুধু শোনাটা খেয়াল করো। হ্যাঁ বলো। আচ্ছা দেখো, আর কোনো প্রশ্ন আছে কি? ভাইয়া বাক্য অলংকার কি? বাক্য অলংকার, হ্যাঁ। এখন বাক্য